আসসালামু আলাইকুম। রাইট, শেষ ক্লাস আজকে মনে হয় আমাদের 20। এটা কি ওপেন করছেন? এটা না তো, রিভিশন হচ্ছে তো নাকি? এখন জি সব ভাইয়া, রিভিশন পুরাতন পড়া চলতেছে। বারবার দেখো। আর ডিউর জন্য অনেকবার বলছি, আবারও বলতেছি, যে কাজটা করো সেটা হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক খুব ভালো করে পড়ো, মৌলিক ধারণা পরিষ্কার করো, কঠিন কঠিন প্রশ্ন দেখতে যাও না, যেটা কঠিন লাগবে ইনস্ট্যান্ট লাথি মেরে ফালাই দিবা। এগুলো থেকে কিছু আসবে না, আর আসলে ওটা আনসার না করলে তোমার চান্স কেউ ঠেকাবে না। মানে তুমি যত পারো, যত দ্রুত পারো সময়ের সাথে রেইজ করতে হবে। ঢাবির পরীক্ষা মানে বেসিক্যালি টাইমের সাথে রেইজ করা। একই অবস্থা তোমার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও, বিশেষ করে বুয়েটের। বাট খেয়াল রাখতে হবে যে যত বেশি প্রশ্ন পারা যায় শুদ্ধতার সাথে আনসার দিতে হবে, ঠিক আছে? কারেক্টনেস থাকতে হবে। ভুলভাল বেশি করে আনসার দিয়ে তো নেগেটিভ মার্ক খাবা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, মানে মার্ক ভাইয়া খেয়ে পরে এমসিকিউতে এই যে এরকম কান্নাকাটি দেখাইলে আমার লাভ হবে না। হ্যাঁ বলো, কি ভাইয়া এমসিকিউতে? এমসিকিউতে যদি 40-45 তুলতে পারি এনাফ না আহা, 60-এ? এই কথাটা বারবার বলি, এটা করা যাবে না। ও খোদা, আমাকে প্লিজ তুমি এটা দেখায়ও না তো। এই বাংলাদেশের ছেলে মেয়ে সব নষ্ট হয়ে গেছে। আমি আর কি করলে আমার আওয়াজটা প্রত্যেকের কানের কাছে পৌঁছাবে? এই বেটা সাউন্ড বন্ধ কর, মুখের কাছে মাউথ পিস নিয়ে নিঃশ্বাস ছাড়ে। এই কাজটা করবি না। তুই পরীক্ষা দেওয়ার সময় তুই নাম্বারটা গুনবি কিভাবে আমাকে বুঝাতো ভাই। এইভাবে নাম্বারটা গুনে, আমার 45টা আনসার হয়েছে না 50টা আনসার হয়েছে নাকি 60টা হয়েছে, কাউন্টটা করবি কিভাবে বল? পরীক্ষার মাঝখানে মাঝখানে যে মানে শুড ইউ লুক ব্যাক অ্যান্ড কাউন্ট, যে এ কয়টা হয়েছে আরও এই কয়টা লাগবে, মানে এইটা কি পরীক্ষা দেওয়ার নিয়ম? তসবিটা নিয়ে আসুন তো, নানুর তসবিটা কোথায় জানি রাখা আছে, আমি একটু দেখাই। ওই যে বাইরে কার্টুনের উপর, মানে কিভাবে বল আমাকে, নাকি হাতে তসবি থাকবে? বল, গুনবিটা কিভাবে আমাকে বুঝা। কথা কয় না, বুঝা। মানে পরীক্ষা শেষে, পরীক্ষা দিয়ে বের হয়ে। পরীক্ষা দিয়ে বের হয়ে তো তোর মাথায় ওটা থাকার কথা না। এতটুকু ব্যক্তিত্ব আর কবে শিখবি বল? কতবার ধরা খাইলি জীবনে বল তো? ওই স্ট্র্যাটেজি তো ছাড়লি না। এই যে বিভিন্ন ছাগলগুলা ছাপড়িগুলা ভিডিও যে বানায়, কাটমার্কস, কাটমার্কস আমার মন যে চায়, মানে এক একটাকে জুতা দিয়ে মুখটা সোজা করে দিতে পারতাম। কাটমার্কসের ভিডিও যারা বানায়, হুসো এভার, আমার যত কলজার লোক হোক, মানে তুই কি পরীক্ষা দিতে আমার নানুর এই তসবি নিয়ে যাবি, এরকম গুনবি 32টা 34টা 33টা, মানে করবিটা কি আসলে তুই পরীক্ষার হলে বুঝা আমাকে। তুই জানবিটা কিভাবে কয়টা হইছে? পরীক্ষা দিয়ে বের হয়ে ইনস্ট্যান্ট যদি ওটা মাথা থেকে ফেলতে না পারিস, তুই কোনো বেটা মানুষ না। তোর চুড়ি পরে ঘোরা উচিত। পরীক্ষা দিয়ে বের হয়েছি শেষ, এই পরের পরীক্ষা কবে, ডেট বের কর, শিডিউল বের কর। খুলনা ভার্সিটির পরীক্ষা নাকি বুয়েটের পরীক্ষা নাকি কোথাকার পরীক্ষা? অলওয়েজ লুক ফরওয়ার্ড, নেভার লুক ব্যাক। চলে গেছে, ডান। পরেরটা কি, এটা নিয়ে ফোকাসড। এই কাজ করতে না পারিস তো তোর পড়ালেখা করার দরকার নেই। তুই জীবনেও তো বিভিন্ন জায়গায় যায় দেখবি যে কি, অতীত নিয়ে আটকে আসিস, অতীত নিয়ে পড়ে আসিস। এক্সের কথা চিন্তা করতে আসিস, তোরে দিলাম একটা বিয়ে, তুই এক্সের কথা চিন্তা করতে আসিস। আমার এক্স এখন, তার সাথে আমার কতটুকু ভালোবাসা হয়েছিল, তাকে আমি কি কি দিছিলাম, তাকে মনে হয় আর এক তোড়া ফুল বেশি দিলে মনে হয় সে আমার সাথে থাকতো। হোয়াট দ্য হেক ব্রো, জাস্ট ফরগেট ইট। তোর পরীক্ষা দিয়ে বের হয়ে কেন এটার তাফালিং দরকার বলতো আমাকে, বুঝা। ওই ভাইয়াদের ব্যবসা বাড়ানোর জন্য কাটমার্কস এবছর মনে হয় এত লাগবে, মানে সে কি সুশীল ভিডিও, সুন্দর তেল দিয়ে চুল আছড়ে, দেখো ভাইয়া এত বছরের এটা বলেই, এই বছরের স্ট্যাটিস্টিক্স এটা বলেই, তাহলে তোমার ওই বছর ধরা খাইতে গেলে গালি আসতেছে মুখে, তাহলে তোমার এটা করা লাগবে। তোমার এই ছাতা জানার দরকারটা কি? পরীক্ষার হলে বসে নাম্বার গুনে সময় নষ্ট করিস, ফাজিল কোথাকার। ভাই শোন, জীবনটা তোর। আমি 2 5টা 10টা গালি দিতেই পারি, তাতে আমার কিছু হবে না। ফ্যাক্ট ইজ, তুই যদি আমার কথা না শুনিস বিপদ হবে তোর। এটা সবাইকে বলে দিচ্ছে, আর সময় নষ্ট করতেছি না। শেষ কথা বলে দিলাম, বাকিটা তোমাদের হাতে। তোমরা জানো কি করবা না করবা। পরীক্ষার হলে তোর ন্যানো সেকেন্ড পর্যন্ত টাইম থাকবে না প্রশ্ন গোনার, যে কয়টা উত্তর দিলাম আমি। হোয়াট ইফ এই বছর প্রশ্ন হইছেই কঠিন, তুই একা পারিস নাই ব্যাপারটা তা না, তোর আশেপাশের কেউ পারে নাই। ডু ইউ হ্যাভ এনি চান্স টু আস্ক এনিবডি যে দোস্ত তোর কয়টা হইছে, তুই কয়টা দিছস? এটা করা যাবে বলেন? না। ঘাবড়াইতেছো কেন তাহলে? তোমার খারাপ হইছে মানে ওরও খারাপ হইছে, শেষ। অলওয়েজ বি পজিটিভ, লুক ফরওয়ার্ড। পেছনে তাকানো এটা কি ধরনের স্বভাব রে বাবা? এটা কেন করব আমরা? এইটার জন্য আবার আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, মানে আগে থেকে যাই না রাখতেছে পরীক্ষার হল থেকে বাইরে কোন বন্ধুর সাথে কেমনে তাফালিং করা যাবে।
এই আরিফ ভাই বলছে 40 মার্ক হলে হবে, ওই ভাইয়ের ভিডিও দেখছি, ওই পীর সাহেবের এইটা দেখছি। এই ছাতাগুলো বাদ দে বাবা প্লিজ, একটু বেড়া মানুষের মতো হ। পরীক্ষা দিছি বের হয়ে সর্বোচ্চ তুই আলোচনা করতে পারিস। এইটার উত্তরটা কি দিছিলে? আমি তো একটু কনফিউজড। দ্যাটস ইট ম্যাক্স। নাম্বার গুনতে বসে আল্লাহর কসম বলতেছি, আমি যদিও জীবনে ভর্তি পরীক্ষা দিছি মোটে 3টা, মানে দেই নাই, বেশি দেওয়া লাগে নাই, এই ছ্যাঁচড়ামি করতে যাই নাই। এইচএসসির পরেও বাইরে যে নাম্বার গুনতে বসে, কি শুধু একটা পরীক্ষার নাম্বার গুনছিলাম, আমার এখনও মনে পড়ে। ধর্ম পরীক্ষায় 9-10-এর, মানে এসএসসির 9, মানে ধর্ম পরীক্ষায় নাম্বার কাউন্ট করছিলাম। এছাড়া আর কোনোদিন কোনো পরীক্ষার নাম্বার কাউন্ট করি নাই। তোরা কি ছাগলামি করস খোদা তাআলা জানে। এইটুকু পার্সোনালিটি শিখতে পারলি না ভাই রে ভাই। বলেন, পরীক্ষা দিয়ে বের হয়ে তারপরে আপনি নাম্বার কাউন্ট করে কি কি উপকার আছে আপনার? বলেন। আপনি বুঝতে পারলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিশ্চিত, কারণ আপনার 85টা উত্তর কারেক্ট হয়েছে 100টার মধ্যে। কি সুবিধা হবে বলো, বুঝাও যে এই সুবিধাটা হবে আমার। কিছুই না। আমি একটা গানের খুব অনুবাদ করতে চাই, অনুবাদ মানে বুঝায় দিতে চাই। আমি তো গান খুব পছন্দ করি, তোমরা তো আবার অনেক হুজুর মানুষ, হ্যাঁ, তোমাদের কাণ্ড কারখানা দেখলে তো বোঝা যায় কতটুকু হুজুর তুমি। এই মেহেদি পোলাটার উপরে আমার এত রাগ। মেহেদি ওই যে শিখতে বাংলা পড়ে, ওরে বললাম যে তোকে সাথে নিয়ে এই আলোচনাটা করি, কারণ বাংলার ব্যাপার তো, আমার তো ভুলও হইতে পারে। করলো না পোলাটা, গাধা। জীবনটাকে বড় করে ভাবতে শেখ প্লিজ, আল্লাহর কসম লাগে। সামনে তাকাবি, পিছনে অতীত নিয়ে পড়ে থাকবি না। হ্যাঁ, মানে সব সময় সামনে, হোয়াটস এভার গন গন, ওইখান থেকে শিক্ষা নিয়ে সামনে। কাউন্ট করে তোর কোনো শিক্ষা হবে না, যেটা হবে সেটা হচ্ছে তোর হতাশা আসবে। এই বলদামি ছাগলামি ছ্যাবলামি করবি না। আর তোর কত বড় আসপর্দা, তুই আমার মতো লোকেরা এসে জিজ্ঞাইতেছিস এইগুলা। আমি কি ইউটিউব ব্যবসায়ী যে এই ভিডিওটা এখন চলতেছে, এখন এটা দেয়া লাগবে? হ্যাঁ, এখন পরীক্ষা নিয়ে কিছু একটা দিলেই কি হবে, ব্যবসা হবে। এই ভাইয়াগুলা, এই ছাগলগুলা, এই স্যাঁচড়াগুলা যে এত ন্যাস্টি গ্রেডের স্যাঁচড়া, এই পরীক্ষা দিয়ে আইসাই এই ইউটিউবে ভিডিও দেখতে বসবে, এই বছর কাটমার্কস এত হুতি পড়ি, একটু হুতি পুরি। ওই প্রত্যেকটা স্টুডেন্টকে হতাশ করার পিছনে এরা দায়ী। চান্স পাবে কয়জন? ঢাবিতে সিট কয়টা, কয় ইউনিটে বলেন? কয়টা? আমি তো জানি না, কাউন্টও করতে যাই না। তোরা তো সব কিছুর কাউন্ট রাখোস। বল রে বাবা, কেউ তো বল। আমিও জানি না। তুইও জানোস না? কে জানোস? আরও তো আসুস বৈশা। 1000, 1500 না, মনে হয় ধরলাম 1500। ওই ভাইয়াগুলা, ওই ছাগলগুলা 1500 স্টুডেন্ট বাদ দিয়ে দেশের সমস্ত স্টুডেন্টদেরকে হতাশ করার পেছনে দায়ী। চান্স তো পাবে 1500 জন, আর কোন 1500 চান্স পাবে তাও তো তারা জানে না। যেগুলো চান্স পাবে তাদের মধ্যেও কতজন হতাশ হয়ে বসে থাকবে। এই ছাগলামিটা কইরো না ভাই, আল্লাহর কসম লাগে ভাই। জীবনটা তোমার হাতে। আব্বু আম্মু ছোটোবেলা আমাদেরকে একটা কথা বলতো, পড়ালেখা নিজের কাছে। তোমাদেরকে আমি বলবো, জীবনটা তোমার নিজের কাছে। প্রতি মুহূর্তে যে সিদ্ধান্তহীনতায় ভোগো, সিদ্ধান্ত নিতে হয় বা বিভিন্ন দিকে ডিসিশন সেট করতে হয় যে আমার মন এখন কোথায় কাজে লাগাবো, সেই ক্ষেত্রে তুমি যদি ছাগলের মতো সিদ্ধান্ত নাও, সেই দায়ভার একমাত্র তোমার, আর কারোর না, আর কারণ না। মনন একাডেমির স্টুডেন্ট হয়ে তুমি যদি এইসব ছাগলামির দিকে যাও, এইখানে রিয়েল মোটিভেশন দেওয়া হয়েছে, তোমার লাইফ গাইড করা হয়েছে। আর কেউ করছে বলে আমার জানা নেই। করতে পারে কোনো অফলাইনের কেউ, অনলাইনে সবাই মোটামুটি মানে সেই কথাগুলোই বলে, শুধুমাত্র যেটা বললে, দ্যাট ইংরেজিতে বললে ভালো বোঝা হবে, দ্যাট সেলস, যে কথাটা বিক্রি হয়। আমরা বিক্রির জন্য কারো কিছু বলি নাই। তোর রিয়েলি যে কথাটা না বললে না, সেই কথাগুলো বলছি। এরপরেও যদি তুই ছাগলের মতো, বা তোমরা যারা আসো, আবির হয়তো বা বলছে, বাট অনেকেরই মনের মধ্যে ধান্দাটা আছে, কতগুলো আনসার করে আসলে আমার চান্স হইতে পারে। হু দ্য হেল কেয়ার্স? তোর বছর যদি প্রশ্ন সহজ হয়, এই যে মেডিকেলে যেমন হইছে, মেডিকেলে হইছে না অনেক সহজ প্রশ্ন। এবার কত হ্যাঁ লাস্ট চান্স পাইছে কত মার্কে বলেন তো? দেখছেন এটা? 75। 74 পয়েন্ট। আচ্ছা, ওই পয়েন্টওয়ালা আইসে আবার দেখো 75। গত বছর লাস্ট চান্স পেয়েছে কততে বলেন তো? 73। 2 মার্ক মেডিকেলে, মানে বিশাল ব্যাপার। কে এক্সপেক্ট করতে পারছিল এই ঘটনা ঘটবে? নোবডি। কোন ভাইয়ার প্রেডিকশন মিলছিল? কারোর মেলে নাই। সো স্টুপিডের মতো এসবের দিকে ফেরো কেন? ন্যানো সেকেন্ড পর্যন্ত টাইম নষ্ট করবো না। এই যে আমি যতক্ষণ কথা বললাম, মেবি কত 7 মিনিটের মতো কথা বলছি, পিওর ফালতু কথা গেছে, কোনো দরকার নেই এগুলো। এটা তোমার ব্যক্তিগত পার্সোনালিটির ব্যাপার। চলেন পড়াশোনা করি। সো আমাদের কোথায় ছিলাম? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল চিনছিলাম। আমি আবারও শর্টকাটটা মনে করে দিচ্ছি। নিউক্লিওফাইল মানে মাথার উপরে নেগেটিভ, নতে নিউক্লিওফাইল, নতে নেগেটিভ, আমি এভাবে মনে রাখি। আর ইলেকট্রোফাইল নাম শুনলে তো বোঝা যাচ্ছে, ইলেকট্রন তার
কি কম আছে বলে ফাইল মানে ফিলিক মানে কি আকর্ষী, ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রনের প্রতি ভালোবাসা পোষণ করে। আচ্ছা এবার আসেন, এটা কি বলছে, কার্যকরী মূলকে একক ও দ্বিবন্ধন উভয় উপস্থিত থাকলে কোন ধরনের বিক্রিয়া ঘটে বলো। একক বন্ধনও থাকবে, দ্বিবন্ধনও থাকবে, অপসারণ ও প্রতিস্থাপন নাকি। একক বন্ধন মানে একক বন্ধনের মূল কাজ কি বলেন তো। অপসারণ। একক বন্ধন যুক্ত যৌগের বলো চারিত্রিক বিক্রিয়া কোনটা। চারিত্রিক বিক্রিয়া বুঝো তো, ক্যারেক্টারিস্টিক রিয়াকশন যেটাকে বলে, মানে ও মেইনলি যে কাজটা করতে চায় যৌগের ক্যারেক্টারিস্টিক, আমি এটা বাংলা জানি না, চারিত্রিক বিক্রিয়া আহারে জায়গায় ধরতেছে না। ক্যারেক্টারিস্টিক রিয়াকশন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ না, অপসারণ করে ঠেলায় পড়া। আচ্ছা এবার বলো আমাকে, দ্বিবন্ধনযুক্ত যদি যৌগ হতো, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অর্থাৎ অসম্পৃক্ত যেটা বলেন, ওদের ক্যারেক্টারিস্টিক রিয়াকশন কোনটা। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে বলো বলো বলো। অপসারণ। অপসারণ। আবার কয় অপসারণ, এই বেটা গুরু সব গোলায় খায় ফেলা দিছস। এটা হচ্ছে সংযোজন। পাই বন্ড থাকে না, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মানে কি, পাই বন্ধন আছে না, পাই বন্ধন ভেঙে নতুন দুইটা হাত তৈরি করে, ওই হাতের সাথে আরো কিছু যুক্ত করে, ঠিক আছে। আচ্ছা সো এখন ঘটনা হচ্ছে, এই তসবিটা তোদের জন্য হাতে রাখছি দেখানোর জন্য, তোদেরকে পচানোর জন্য, যে এই ছাগলামিটা করতে গেছিলাম পরীক্ষার হলে বৈশা কাউন্ট করতে গেছিলাম, হ্যাঁ 32 33 34, এটা কি তুই কি জিকির করতেছ, জিকির করবি তো আল্লাহর নামে, এসে তুই পরীক্ষা দিয়ে বাইরে হয়ে তারপরে কোশ্চেন নিয়ে জিকির করার কি আছে গাধা। ওকে সো এখন বলেন কোশ্চেনটার উত্তর দেন। কার্যকরী মূলকে একক বন্ধন আর দ্বিবন্ধন দুইটাই আছে, আমি তো উত্তর পাচ্ছি না, কি দিব। কোন ধরনের বিক্রিয়া ঘটে, আচ্ছা তাহলে কোনটা দেওয়া উচিত, প্রতিস্থাপন, অপসারণ, সংযোজন। আচ্ছা দ্বিবন্ধন আর একক বন্ধন দুইটাই উপস্থিত, এরকম একটা এক্সাম্পল শুনবা। ধরো সি ডাবল বন্ড ও বন্ড হচ্ছে এইচ, এই যৌগটা, এই কার্যকরী মূলকটা মেইনলি কি ধরনের বিক্রিয়া করে বলেন তো, ভেবে বলেন। জানেন আপনারা কার্বক্সিলিক অ্যাসিড মেইনলি কি করে, এটার এই যে হাইড্রোক্সিল যে মূলকটা আছে এইটা বারবার রিপ্লেসড হয়, প্রতিস্থাপন হয়। এটা যদি NH2 দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে কি হয়, অ্যামাইড হয়। এটা যদি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয় তাহলে কি হয়, অ্যাসিড হ্যালাইড হয়। সো ও মেইনলি প্রতিস্থাপন বিক্রিয়া করে। ইভেন তোমার ওই যে এস্টারীকরণ বিক্রিয়া, সেই ক্ষেত্রেও কি হয়, এই OH-টা প্রতিস্থাপিত হয় কি দিয়ে বলেন তো, OR দিয়ে না, অ্যালকক্সি মনে নাই, RCOOH, এইটার সাথে কার বিক্রিয়া, অ্যালকোহলের বিক্রিয়া, তার মানে HOR'। এই বিক্রিয়ার প্রোডাক্টে আমরা কি পাই, প্রোডাক্টে পাই হচ্ছে এখান থেকে OH যায় আর এখান থেকে H যায়। মানে বেসিক্যালি আমাদের মনে হয় যে অ্যাসিডের কাছ থেকে হাইড্রোজেন যাবে আর অ্যালকোহলের কাছ থেকে OH যাবে, আসলে উল্টাটা হয়। অ্যাসিডের কাছ থেকে যায় হচ্ছে হাইড্রোক্সিল মূলক আর অ্যালকোহলের কাছ থেকে যায় হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই যে OR যে মূলকটা, এই মূলকটা দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে বলা যায় না, বুঝতে পারছিস কি আমার কথা। OR কে কি বলে, অ্যালকক্সি মূলক। সো তাহলে আমরা এখানে বলতে পারবো RCOOR' প্লাস হচ্ছে কি পানি। সো এটা যদি একটা প্রতিস্থাপন বিক্রিয়া, মানে ওই যে বলছিলাম না অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার মতো আর কি অনেকটা। ওকে সো আনসার কোনটা দেওয়া উচিত, আমার মতে ওরা যেভাবে কথা বলছে আমার মনে হয় অপসারণ আর প্রতিস্থাপন মিন করছে, বাট একটু তোমরা কোশ্চেন ব্যাংকে দেখো তো, এটার কারেক্ট আনসার মনে হয় এইটাই হবে। আমার কথা কি বুঝছো। দ্বিবন্ধন এবং একক বন্ধন আছে এমন কার্যকরী মূলক আমি একটা এক্সাম্পল হিসাবে নিলাম, এইটা দিয়ে আমি চিন্তা করছি আর কি। আপনারা কি বুঝছেন বাবারা, বোঝা না। জি ভাইয়া। ভাইয়া ওকে সো আমি এটার আনসার দিতে পারতেছি না, আই এম সরি। ওকে চলো তারপরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন হচ্ছে কি, নিচের কোন কার্বোক্যাটায়নটি সবচেয়ে বেশি স্থিতিশীল। কয়েক লক্ষবার পরীক্ষায় আসছে, দেখো কয়েক লক্ষবার, সর্বনাশ। কার্বোক্যাটায়নটি সবচেয়ে স্থিতিশীল, কার্বোক্যাটায়ন মানে মাথার উপরে কি চার্জ, প্লাস চার্জ। সো প্লাসকে স্থিতিশীল করতে কি লাগবে, মাইনাসের সাপোর্ট লাগবে। যত বেশি আর তার সাথে লাগানো থাকবে সে তত বেশি স্থিতিশীল হবে। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্থিতিশীল, আর 3 ডিগ্রি কার্বনায়ন তাহলে সবচেয়ে কম স্থিতিশীল হবে। আপনারা কি বুঝছেন আমার কথা। আমি ওই যে 231 132 কি জানি মানুষ মুখস্থ রাখে, আমি এরকম পারি না। আমি ইনস্ট্যান্ট এই চিন্তাটা করতে পারি, খুব দ্রুত পারি, আমার চিন্তার গতি অনেক ফাস্ট আলহামদুলিল্লাহ। সো যার ফলে আমি ওইভাবে চিন্তা করে বলতে পারি। সো এখানে সবগুলা দিছে হচ্ছে কার্বোক্যাটায়ন, যদিও প্লাস সাইনগুলো দেয় না, আমি প্লাস দিয়ে দিচ্ছি। এখানে প্লাস, এইটার প্লাস হচ্ছে এই জায়গায় বুঝতে হবে, এইটার প্লাস কোথায়,
আচ্ছা দিলাম এইখানে আর কি, যদিও CH3 কেমন প্লাস হইলো। আচ্ছা এইখানে প্লাস। এখন বলেন এইটা কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেখতে পাচ্ছেন? এই বস্তুটা কি? কার্বনের 3 হাতে 3টা CH3। সো বলেন সবচেয়ে বেশি স্থিতিশীল হবে কোনটা? এইটা হবে না? বুঝছো তো? 3টা আর কানেক্টেড, সো 3 দিক থেকে তাকে ইলেকট্রন সাপোর্ট দিচ্ছে। আপনারা কি বুঝিয়ে আছেন আমার কথা? বোঝা না? আচ্ছা, সো কারেক্ট আনসার হবে হচ্ছে ডি নাম্বারটা। বন্ধুগণ বুঝছো? জি ভাই। ওকে, তারপরে চলো, কার্বনায়নের সঠিক সক্রিয়তার ক্রম কোনটি? কার্বনায়নের ক্ষেত্রে কি বুঝলাম একটু আগে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি সবচেয়ে স্থিতিশীল হয়, 3 ডিগ্রি কার্বনায়ন সবচেয়ে অস্থিতিশীল হবে। তার কারণটা হচ্ছে ওর মাথার উপরে যেহেতু মাইনাস থাকে, 3 দিক থেকে 3টা আর, ওকে যখন ইলেকট্রন দিবে তখন ওর কাছে ইলেকট্রনের ডেনসিটি আরও বাড়বে, তাই না? নেগেটিভের নেগেটিভিটি আরও বাড়বে, তার মানে ও অন্য পজিটিভের সাথে যুক্ত হওয়ার প্রবণতা বাড়বে। তাহলে বলেন 3 ডিগ্রি কার্বনায়ন কোথায় আছে? এখানে 3 ডিগ্রি কার্বনায়ন। সক্রিয়তার ক্রম, সক্রিয়তা সবচেয়ে এটার বেশি হওয়ার কথা। সো এইটা সবচেয়ে বেশি, তারপরে এটা 2 ডিগ্রি, তারপরে এটা 1 ডিগ্রি। এটা আমার মধ্যে ডি নাম্বার আনসার। একমত আপনারা? হ্যাঁ। ওকে। আচ্ছা এই প্রশ্নটা আমি বুঝি না, আমি একটু আগে যখন স্লাইড উল্টাচ্ছিলাম আমি এই প্রশ্নটা বুঝি নাই। তোরা দেখতে ল্যাঙ্গুয়েজে মনে হয় কোথাও মিসিং আছে। CH3 প্লাস ও CH3 প্রথমে লাস্টে একই কেন বুঝলাম না। এর মধ্যবর্তী কোনটি, মানে মধ্যবর্তী কি কোনটি? কারোর কাছে কোশ্চেন ব্যাংক আছে এখন? ভাই দেখতেছি। আচ্ছা একটু দেখতে পারিস কিনা এটা বের করতে, আমরা পরের প্রশ্নে যাই। রাজশাহী 15-16। রাজশাহী 15-16, রাইট। আচ্ছা কার্বনায়ন সমূহের মধ্যে কোনটা সর্বাধিক স্থায়ী? বলেন কোনটা সর্বাধিক স্থায়ী? ডি নাম্বার। ডি নাম্বার। কার্বনায়ন ওই মাইনাস হবে মাথার উপরে, হয় আমাদের টাইপিস্ট ভুল করছে, নাহলে পরীক্ষার প্রশ্নে ভুল ছিল। পরীক্ষার প্রশ্নে ভুল ছিলই ধরে নিচ্ছি, আমাদের টাইপিস্ট ভুল করে নাই ধরে নিচ্ছি। অর্থাৎ পরীক্ষায় এইসব আসলে কিন্তু তর্কাতর্কি করা যাবে না, যা দিছে দেখে স্যারের পালস বুঝে আনসার দিয়ে আসতে হবে যে স্যার কি বুঝাইতে চাইছে। আচ্ছা কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে মাথার উপরে কি থাকবে বলেন তো? নেগেটিভ চার্জ, হয় নেগেটিভ চার্জ থাকবে অথবা তার কাছে এক্সট্রা ইলেকট্রন থাকবে। তো এই যে পানি, তো পানিতে কি আছে? 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে, তো হয়ে গেছে, এটাই আনসার, এ নাম্বার। আর এটা কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, বাংলায় কি বলে? ইলেকট্রন ঘাটতিওয়ালা যৌগ। NH2 প্লাস তো পজিটিভ চার্জ হবে না, ওইটাও পজিটিভ চার্জ, ওইটাও হবে না। আচ্ছা তারপরে কি, নিচের কোনটি ইলেকট্রোফাইল? বলো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রনের প্রতি আকর্ষী, অর্থাৎ নিজের কাছে ইলেকট্রন ঘাটতি থাকবে। এই ভদ্রলোকের তো মুক্ত জোড় ইলেকট্রন আছে, ইনার 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে। BF3 হচ্ছে ইলেকট্রন ঘাটতিওয়ালা যৌগ, অ্যামোনিয়ার কাছেও মুক্ত জোড় ইলেকট্রন আছে। সহজ। নিম্নের যৌগগুলির কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইল মানে আবারও বলতেছি নেগেটিভ, নিউক্লিওফাইল নেগেটিভ। নেগেটিভ চার্জ তো কারো মাথার উপরে নাই, তাহলে এবার ভাবতে থাকো যার কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, মানে মুক্ত জোড় ইলেকট্রন। এই যে পানি, দেখছো কয়শোবার আসে? তুমি আমার জিগাও কাট মার্কস কত, ঢাবিতে আসছে কতবার? আচ্ছা নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? আমি SN1 SN2 নিয়ে লাস্টে কথা বলতেছি, 1 ডিগ্রি। পরে বলতেছি। গুড, পড়ে ফেলছো। SN2 এর প্রশ্ন, SN1 এর প্রশ্ন, SN এর প্রশ্ন। আচ্ছা সেজেফ রুল, সেজেফ রুল মনে আছে আপনাদের? এই যে দেখেন সাইজেফ রুল, যেটা আপনারা ইংরেজি শিখতে চান না, হঠাৎ করে ইংরেজিতে দিয়ে দিলে খাবা ধরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বলো কি বলছে? হ্যাঁ কি? হ্যাঁ। আচ্ছা সো এই বিক্রিয়া অনুযায়ী কোন উৎপাদ জোড়া সঠিক, মানে কোনটা প্রপার আনসার? একটু খেয়াল করো, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা কি বলেন তো? নিরোধক, মনে আছে আপনাদের? নিরোধক। আর এই বিক্রিয়ার মাধ্যমে কি হয়? অ্যালকিন তৈরি হয় না, মনে আছে? নিরোধক মানে এটা একটা মজার ব্যাপার। নিরোধক আমি যদি একটু দেখায় দেই, অ্যালকিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা যদি দেয়া হয়, এই বিক্রিয়া 2 ধাপে ঘটে, তোমরা দেখছো। এখানে তৈরি হচ্ছে অ্যালকোহল। আবার যদি আমি উল্টা কাজটা করি, অ্যালকোহলের সাথে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেওয়া হয়, তাহলে কি তৈরি হয় জানেন আপনারা? এখানে তৈরি হচ্ছে অ্যালকিন। ব্যাপারটা খুবই মজার, 2 ধাপের ঘটনা, বাট এরকম ঘটে যায়। আচ্ছা আমার একটু এক্সাম্পল দেখানো উচিত মনে হয়, তোমাদের মনে যেহেতু পড়তেছে না। ধরো আমি একটা অ্যালকোহল নেই প্রথমে, এই যে নিচের বিক্রিয়াটা দেখাই দেয়, যে এটা দেখাইলে উপরেটা বুঝবো আর কি। একটা অ্যালকোহল নেই, CH3 বন্ড CH2, ধরো সাথে ছিল OH, এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিব, তাহলে এটাকে কিভাবে লিখবো? HSO4H, মানে এটার মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এখানে কি হয়, এই H আর OH মিলে চলে যায়, তখন তৈরি হবে হচ্ছে আমাদের CH3
CH2SO4H অর্থাৎ ইথাইল হাইড্রোজেন সালফেট, সাথে পানি বের হয়ে গেল। এই ঘটনা মোটামুটি 140 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘটে, 140 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হবে, এই বস্তুটার সাথে আবারও একটু বিক্রিয়া হবে কার, বলো বলো বলো, সালফিউরিক অ্যাসিডের। এখন এই SO4H এটাকে আমি একটু গুছায় লিখতেছি, এটাকে আবার আমাদের মূলত লেখা উচিত এইভাবে OSO3H, ঠিক আছে, এই জিনিসটা আর কি। তাহলে এবার আবার সালফিউরিক অ্যাসিডকে লেখো HSO4H। এই বিক্রিয়ার টেম্পারেচার কত, 160 ডিগ্রির কাছাকাছি, 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস লাগে আর কি এই পরবর্তী ধাপের জন্য। তাহলে একটু এটা লিখে ফেলি, 160 to 170 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে এখান থেকে, এই SO3Hটা কি জানি নিয়ে চলে যায়, আমি তো ভুলে গেছি, না এই হাইড্রোজেন রাখবে, OH আসে কোত্থেকে জানো, অ্যালকোহল দিয়ে শুরু করছিলাম, তার মানে হবে কি আমাদের অ্যালকিন তৈরি হবে। ও অ্যালকিন তৈরি হবে না, সো অ্যালকিন তৈরি হইতে গেলে সালফিউরিক অ্যাসিড, ভুল লিখছি আমি, সালফিউরিক অ্যাসিড আর লাগবে না, এইটাই জাস্ট উত্তপ্ত করা লাগবে। এইটাকে উত্তপ্ত করা লাগবে মানে পাত্রের মধ্যেই তো থাকে, আমাদের জাস্ট হিট আপ করলে যেটা হবে, এখান থেকে SO3H বেরোবে, আর এই পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে, ভুল বলতেছি আবারও, সরি ভাইয়া আমি এক্সট্রা সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে মনে হয়। না না না, মানে সালফিউরিক অ্যাসিডটা এখানে ফোটায় ফোটায় কন্টিনিউয়াসলি আমরা দিতে থাকি, মনে পড়ছে, দাঁড়াও, এই যে এটাই থাকবে। এইটা থেকে যেটা হবে, এই কার্বনের SO4H আর ওই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিবে, তাহলে সালফিউরিক অ্যাসিড বেরোচ্ছে না, তাহলে এখানে তৈরি হবে কি, অনেকদিন দেখাই না তো, ভুলে গেছি, CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিড যেভাবে ছিল এখন ওইভাবেই আছে, তার মানে এখানে সে নিরোধক হিসেবে কাজ করছে আর কি। সো অ্যালকিন পাওয়া গেছে। এখন আপনি যদি অ্যালকিনের সাথে বিক্রিয়া দেন সালফিউরিক অ্যাসিডের, হুবহু সেম ঘটনা ঘটে, এক্স্যাক্টলি রিভার্স হয়। অর্থাৎ প্রথম ধাপে অ্যালকিন প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি বানাবে, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, পরের ধাপে অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সাথে পানি যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। বুঝছেন কি, বোঝা না, এই যে দেখো আমি নিচের লাইনটা দেখাইছি, অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে কীভাবে অ্যালকিন তৈরি হয়, এবং শুনতে পাচ্ছ আমার কথা, হ্যালো, সব ঠিক আছে? আচ্ছা, সো জি ভাইয়া। এটা বেসিক্যালি অ্যালকিন তৈরির পরীক্ষাগার প্রস্তুতি আর কি, কন্টিনিউয়াস গাঢ় সালফিউরিক অ্যাসিড ঢালতে থাকতে হয় আর কি। ওকে, সো এখানে কি বলছে দেখেন তো, যে যৌগটা দিছে সেটা কি লেখছি, CH3 বন্ড CH2, সাথে আছে হচ্ছে CH, নিচে আছে হচ্ছে একটা OH, বন্ড হচ্ছে CH3, ফাইন। এখন একটু ভাবো, এটার মধ্যে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও, এটা তো অ্যালকোহল ছিল, তাহলে এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে, নিরোধনের মাধ্যমে অ্যালকিন তৈরি হবে। সো অ্যালকিন তৈরি হয় কিভাবে, এক লাইনে যদি বলতে চাই, এই হাইড্রোক্সিলটা চলে যায় আলফা কার্বন থেকে, আর পাশে যে কার্বন বেটা 1, এটা হচ্ছে বেটা 2, যে কোনো একজনের কাছ থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে যাবে। বুঝিয়াছো কি আমার কথা? এই যে এই বিক্রিয়াটা খেয়াল করো, কল্পনা করো, এইখান থেকে OH গেছিল আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন গেছিল, তাইলেই কিন্তু একবারে কি CH2 ডাবল বন্ড CH2 ওই প্রোডাক্টটা পাওয়া যেত। বুঝছেন আপনারা? বোঝা না? বুঝছি। ওকে, তাহলে এবার বলো আমাকে, এখানে কি হবে, এই OH এর সাথে কোন পাশ থেকে হাইড্রোজেন নিবে, বেটা 1 থেকে নাকি বেটা 2 থেকে, বলো। বেটা 2। কারণ ওর কাছে হাইড্রোজেন কম, এটাকেই বলে সাইজেফ রুল, যার কাছে হাইড্রোজেন কম থাকবে তার কাছ থেকে আরও বের করে নিয়ে যাবো। তাহলে আমাদের মেইন প্রোডাক্টটা কি পাওয়ার কথা, CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH3, এইটাই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। তাহলে এবার মিলায় দেখেন কোনটা মেইন প্রোডাক্ট হয়। প্রথমটাই না, এটা 80%, হ্যাঁ, এ নাম্বারটা কারেক্ট আনসার। ওকে, সরি এই বিক্রিয়া একটু মনে পড়তে দেরি লাগলো, প্র্যাকটিস না থাকলে হবে না আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাগ্রিগুচ্ছ, নিম্নের কোনটি একটি ইলেকট্রোফাইল, বলো। ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, তার নিজের ইলেকট্রনের ঘাটতি থাকবে, বি নাম্বারটা AlCl3। অ্যামোনিয়ার কাছেও মুক্ত জোড় আছে, অ্যালকোহলের কাছেও মুক্ত জোড় আছে, পানির কাছে তো আছে অবশ্যই। আচ্ছা, নিচের কোনটি কেন্দ্রাকর্ষী, মানে নিউক্লিওফাইল কোনটা বলেন। নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকতে গেলে নেগেটিভ হওয়া লাগবে। আচ্ছা, অ্যামোনিয়া। সো অ্যামোনিয়া কেন নিউক্লিওফাইল, বুঝছো তো, মুক্ত জোড় মুক্ত ইলেকট্রন জোড় আছে। আছে। আচ্ছা, কোনটি দ্রুত বিক্রিয়া দেয়, অ্যাডিশন রিঅ্যাকশন, CH তো দেয় না, D নাম্বার। CnH2, এটা কি মূলক আমি নাম্বার। জানি না, হ্যাঁ, এই জুতো জুতো মানে জুতো মানে সংযোজন সংযোজন, না? হ্যাঁ। হ্যাঁ জুতো মানে সংযোজন,
এটার মানে হচ্ছে সংযোজন। সংযোজন কিভাবে জানি লেখে, এই যে হইছে। কোন বন্ধনযুক্ত কার্যকরী মূলকের ক্ষেত্রে অপসারণ বিক্রিয়া ঘটে? একক বন্ধনে অপসারণ ঘটে, বাট ওটা কি তার ফার্স্ট প্রায়োরিটি? বলো। অ্যালকাইল হ্যালাইডে তো ঘটে অপসারণ না, তাহলে আমি একক কি বন্ধন। কইতেছি, তারা কি কইতেছে? একক বন্ধনের ক্ষেত্রে আমি একটু আগে যে রুলটা শিখে আসলাম সেই অনুযায়ী বলো, একক বন্ধনের কি মেইন প্রায়োরিটি অপসারণ করা নাকি কি করা যেন বলছিলাম? না, প্রতিস্থাপন। প্রতিস্থাপন করা। আচ্ছা, কোন বন্ধনযুক্ত কার্যকরী মূলকের ক্ষেত্রে অপসারণ ঘটে? ত্রিবন্ধনে তো ঘটে না, এটা কোনোভাবে ঘটে না। দ্বিবন্ধনেও বেসিক্যালি এভাবে ঘটে না, তার মানে কোনটা? একক বন্ধন। বুঝতে পারছেন কি আপনারা? হ্যাঁ। দ্বিবন্ধনের ক্ষেত্রে হচ্ছে মূলত সংযোজন, এই দুইটার ক্ষেত্রে হচ্ছে সংযোজন। সংযোজন খুবই কমন সেন্সের প্রশ্ন, মানে তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 50 বছরের প্রশ্ন ঘেটে দেখা আমাকে, যে মাথা নষ্ট করা চুলচেরা কি প্রশ্ন জিজ্ঞেস করছে, করে না, খুবই মৌলিক আইডিয়া। তুই ভাই এটা মিনিমাম জিনিসটা জানোস কিনা ক, কারণ ঢাবিতে আমার সেই ছেলেগুলোকে দরকার, সেই মেয়েগুলোকে দরকার যারা মৌলিক জিনিসটা জানে। যা গড়ার তো গড়ে নিবে না স্যাররা, কোনো সমস্যা নেই, কি গবেষক বানাইতে হবে, জাস্ট ও মৌলিক জিনিসটা জানে কিনা। ও তাফালিং করে আসছে অং বং ঠং শিখে, ও মূল জিনিস কিছুই জানে না, তাইলে তো হইল না। একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে, এই প্রশ্নটা না একটু আগে প্রতিস্থাপন। গ্যাঞ্জাম হইল, এটাই না গ্যাঞ্জাম হইল, মনে আছে? একক বন্ধনযুক্ত যৌগে, ও না না, ওটা সরি, একক দ্বিবন্ধক দুইটাই ছিল। একক আর দ্বি দুইটাই ছিল, রাইট। হ্যাঁ, তাহলে বলেন এটার উত্তর কি দিবেন? একক বন্ধনযুক্ত যৌগে কোনটা হবে? প্রতিস্থাপন হবে, ঠিক আছে। প্রতিস্থাপন। কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে? বলো। অ্যালডিহাইড আর কিটোন দেয়, মনে আছে? সি নাম্বার। আচ্ছা, আমি আবার একটু মনে করে দিচ্ছি অ্যালডিহাইড কিটোনের ঘটনাটা, এটা প্রচুর পরীক্ষা আসে। সি ডাবল বন্ড দেখো, ও বন্ড হচ্ছে এইচ। আচ্ছা, এইটার কথায় যাওয়ার আগে আমি আরেকটা একটু দেখাই। ধরো আর বন্ড সি এইচ, ডাবল বন্ড সি এইচ, বন্ড হচ্ছে আর। অ্যালকিন দিয়ে এক্সাম্পল দিই, আমাকে একটু বলেন। অ্যালকিনের সাথে আমি একটা বিক্রিয়া দিচ্ছি, ধরো এবি, এ পার্টটা পজিটিভ, বি পার্টটা নেগেটিভ। কোন পার্ট এসে আগে অ্যাটাক করে অ্যালকিনে, বলেন তো? এ প্লাস নাকি বি মাইনাস? আনসার হচ্ছে প্লাস পার্টটা। তার কারণটা হচ্ছে কি, এইখানে পাই বন্ধন থাকে, পাই বন্ধনের ইলেকট্রনগুলো যে লাফায়, সেই সঞ্চরণশীল ইলেকট্রনকেও নিতে চায়, যেটা ইজিলি লুজলি কানেক্টেড, ভেরি ইজিলি ডিটাচেবল। ওকে, সো তাহলে আমরা এই এদের যে সংযোজন বিক্রিয়া, এটাকে জানি কি বলবো? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন। গতদিনের ক্লাসের স্লাইডে লেখা আছে, বা এই স্লাইডে লেখা আছে ইলেকট্রোফিলিক সংযোজন। এবার আসো এই সান্দুদের কি ঘটনা। অ্যালডিহাইড বা কিটোনের এই সংযোজনটা খুবই স্পেশাল, মানে এটা জানতেই হবে আমাদের। জিনিসটা কীরকম? এইটার সাথে যদি আমরা এবির বিক্রিয়া দিই, এবি নামক একটা যৌগ, এ প্লাস বি মাইনাস, সেই ক্ষেত্রে কে এসে অ্যাটাক করবে? সেইখানে একই কাহিনী, ওই পাই বন্ধন ভেঙে বিক্রিয়া হইতে চায়। তো পাই বন্ধন ভেঙে যখন বিক্রিয়া হবে, তখন বলেন তো এই অক্সিজেনটা কি হয়ে যাবে, প্লাস নাকি মাইনাস সাইড? এটা হয়ে যাবে ডেল্টা নেগেটিভ, কার্বনটা হয়ে যাবে ডেল্টা পজিটিভ। সো যদিও পাই বন্ধনে যে অ্যাটাক করবে এই প্লাস অংশটা, কিন্তু কিন্তু এই কার্বনের সাথে কানেক্টেড হবে কে, বলেন তো? বি মাইনাস পার্টটা। এই মাইনাস পার্টটা কার্বন নিউক্লিয়াসে অ্যাটাক করে। সো যেখানে হেটারো পরমাণু থাকে, হেটারো পরমাণু থাকার মানে বুঝছো তো, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হোয়াটসোএভার, অক্সিজেন, ওই সাইডে কে কানেক্টেড হচ্ছে এটা ব্যাপার না, অ্যাকচুয়ালি কার্বন নিউক্লিয়াসে অ্যাটাক করছে কে? এই বি মাইনাস। তার মানে এটা কি নিউক্লিওফাইল, এটা হচ্ছে এনইউ মাইনাস, তার মানে আমরা এটাকে বলবো হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। তো ওইখানে ওইটাই জিজ্ঞেস করছে, নিউক্লিওফিলিক মানে কি? কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দিবে কে? অ্যালডিহাইড দিবে। এই যে ভদ্রলোক, বুঝতে পারছো? বোঝে না। এবার আমাকে বলো তো, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কে দ্রুততর, অ্যালডিহাইড নাকি কিটোন? বলেন। আর সিএইচও নাকি আর সিও আর প্রাইম, কোনটা ফাস্টার? অ্যালডিহাইড। 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 অ্যালডিহাইড ফাস্টার, কম। স্টেরিক বাধা কম। এটা একটু গঠন দেখলেই বোঝা যাবে। সিও, এই পাশে হচ্ছে এইচ, আর ওইটার ক্ষেত্রে কীরকম? এরকম, সাথে আবার এই পাশে আছে একটা আর। সো আরগুলার কাহিনী কি? সাইজে কি অনেক ভোটকা সোটকা, তাই না? সো করে কি, সে এই পাশে আটকায় ধরে রাখে, এই পাশে আটকায় ধরে রাখে, এখানে এসে অ্যাটাকটা করা যায় না। আর এখানে কি হচ্ছে, এক পাশে হচ্ছে আর,
এক পাশে হচ্ছে আর এক পাশে কি ফাঁকা ময়দান, হাইড্রোজেন তো পিচ্ছি, সো এই দিক থেকে সহজে অ্যাটাক করা যায়। আচ্ছা, সবচেয়ে স্লোয়েস্ট স্পিড কার হবে জানো? অ্যালডিহাইড কিটোনের মধ্যে একটা বিশেষ যৌগ আছে, এই যৌগটা গত দিনও দেখলাম যে তোমাদেরকে লিখে দিয়েছিলাম মনে হয়। বেনজোফেনন নাকি? হ্যাঁ, বেনজোফিনন সবচেয়ে স্লোয়েস্ট স্পিড দেখাবে, বিকজ দুই পাশে দুইটা বড় বড় বেনজিন মূলক থাকে, তো এখানে যে সি ডাবল বন্ড ওটা আছে ওটা একেবারে প্রোটেক্টেড অবস্থা থাকে, মনে রাখিয়েন এটা হচ্ছে স্লোয়েস্ট স্পিড। ইভেন এটা নিয়ে আমরা আমাদের সময় পড়তাম, গতদিন তোমাদেরকে দেখাইছিলাম সকল অ্যালডিহাইড কিটোনরা কি করে বলেন তো, সায়ানোহাইড্রিন রিয়াকশন দেয়, একমাত্র বেনজোফিনন হচ্ছে এমন একটা কিটোন যে হচ্ছে সায়ানোহাইড্রিন রিয়াকশন দেয় না, বিকজ বুঝিস গেঞ্জাম। তোমাদের কি এখনো ইয়াতে প্রবলেম হচ্ছে, স্পিকারে প্রবলেম হচ্ছে নাকি সব ঠিক আছে? ঠিক আছে। সব ঠিক আছে। সব ঠিক আছে। আবির চন্দ্র অনাহারি বলছে, আর কি লাগে? চলো এরপরে কি জিজ্ঞেস করেছে, CH3 কার্বনের সাথে 3টা CH3 কানেক্টেড। SN1 বাহ, এ তো খুব ভালো পড়ছে। আচ্ছা, ও জলীয় দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া শ্রেণী, এটাও তো তোমার হচ্ছে ওই SN1 SN2, এটা যাইতেছি না। এটার উত্তর কি হবে বলো? SN1 হবে, আমি জানি SN1। আচ্ছা, আর আসলে জলীয় দ্রবণ, জল থাকলে কি হয় মনে আছে, পানি থাকলে কি হয়? প্রতিস্থাপন। পানি, এই বাবা আমার খুব কষ্ট লাগে, পথে পানি পথে প্রতিস্থাপন, এটা মনে রাখাটা সহজ না। প্রতিস্থাপন বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হবে মানে কি, এখানে হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে কি দিয়ে? সোডিয়াম হাইড্রোক্সাইডের OH দিয়ে, অর্থাৎ অ্যালকোহল উৎপন্ন হবে। তোরা কেন জানি একটানা মুখস্থ করস প্রোডাক্ট। আচ্ছা ঠিক আছে, যেমনি পারস ভাই করে আয়, চান্স পায় তাইলেই হবে, আমি তাতেই খুশি, কিন্তু আমার মনটা খারাপ থাকবে। এ সহজে শেখে না, কঠিন করে পেঁচায় ঘুচায় শেখে। আচ্ছা, সো এখানে জলীয় না থেকে যদি অ্যালকোহলীয় থাকতো, অ্যালকোহলীয় যদি মাধ্যম হইতো, তখন আবার কিন্তু কি হইতো বলেন তো? অ্যালকিন, SN2 মানে ইটু মানে বুঝছি। আচ্ছা, ব্রোমিন মানে যেই কন্ডিশনে SN1 সাপোর্টিভ, যেই কন্ডিশনে SN1 ঘটতে যায়, সেই একই কন্ডিশনে কিন্তু E2 ঘটে, মনে আছে আপনাদের? উল্টা কন্ডিশন আর কি। আচ্ছা দেখো, তারপরে কি, ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটির কৌশল কি? ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের সাথে ইথিনের বিক্রিয়া বলেন, CH2 ডাবল বন্ড CH2, কি হবে এখানে? এখানে অবশ্যই সংযোজন। কেমন সংযোজন বলো তো? এখানকার কোন ব্রোমিনটা আইসে আগে অ্যাটাক করবে? Br প্লাস পার্ট নাকি মাইনাস পার্ট, কোনটা? প্লাস পার্ট। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ওই যে ইলেকট্রন গ্রাহী জুতো, এই যে সি নাম্বার, বুঝেছো সান্দুরা? নতুন নাম, এই নাম তো আগে কখনো দেখিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 13-14 সাল। সব শেষ, এখন আমাদের আলোচনা করতে হবে কি বলো তো? SN1 SN2 কোথায় গেল সে? SN1 SN2 এই যে এখানে আছে। তাহলে আমরা একটা কাজ করি, নতুন একটা পেজ নেই। আচ্ছা, আমি এক স্লাইডে দেখানোর চেষ্টা করছি, একদম কম্প্যাক্ট, তোমাদের এর টিকটিকির ভাইয়াদের মতো বলা লাগবে, কম্প্যাক্ট। ছাগল এক একটা, উচ্চারণও পারে না। কম্প্যাক্ট, শুধু উচ্চারণে না, মানে লেখেও কম্প্যাক্ট, গাধা। চলো বলো, দুইটাই আসলে প্রতিস্থাপন বিক্রিয়া, দুই ক্ষেত্রেই প্রোডাক্ট কি আমরা সেম পাই নাকি ভিন্ন পাই বলেন তো? সেম। আণবিকভাবে সেম, গাঠনিকভাবে কিন্তু আলাদা। আসলে তাদের মধ্যে স্টেরিও আইসোমারিজম তৈরি হয়, ঠিক আছে? সো ওইদিকে আমি যাচ্ছি না, বইতে নাই, দরকার নাই, কিন্তু জেনে রাখো আণবিকভাবে একই হয়। ওই যে ছাতা উল্টানো কৌশল যে ঘটনাটা ঘটে, SN2 তে ছাতা উল্টে যায়। সো SN1 এ কি হবে? আমাদের কাছে একটা RX আছে, কার্বনের সাথে ধরো একটা হ্যালোজেন আছে, ঠিক আছে, X, এই 3 হাতে কোনো এক চান্দু আছে, এর সাথে কাকে নিয়ে আসবো? একটা নিউক্লিওফাইল নিয়ে আসবো বিক্রিয়া করতে। তখন কি হবে এখানে বন্ধু? এই OH মাইনাসটা ওখানে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু প্রথম ধাপে OH মাইনাসকে আমরা পাত্তাই দিব না। প্রথম ধাপটা যেটা হবে, একাকী ঘটে যাবে, একাকী এইখান থেকে ওই এক্সটা চলে যাবে কি নিয়ে? বন্ধন জোড় ইলেকট্রনটাকে ভেঙে নিয়ে, এই দুইটাই চলে যাচ্ছে এক্স এর সাথে। তখন আমাদের কার্বনের কি তৈরি হবে? ক্যাটায়ন তৈরি হবে, কার্বো ক্যাটায়ন তৈরি হবে।
কার্বনের 3 হাতে কিছু যা যা ছিল তাইতে আছে, প্লাস হচ্ছে X মাইনাস তৈরি হবে। পরের ধাপে কি হবে, এই কার্বোক্যাটায়নটার সাথে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে ভেঙে আসা যে OH মাইনাসটা সে প্রচণ্ড দ্রুত গতিতে যুক্ত হয়ে এটাকে তৈরি করে ফেলবে, সরি এই যে এরকম, শেষ হয়ে গেল। 2 ধাপে ঘটছে ঘটনাটা। আর ওইখানকার ঘটনাটা কি, ওইখানকার মানে SN2 এর ক্ষেত্রে বাম পাশের এটা হচ্ছে আমাদের SN1, এবার আমরা দেখব SN2। সো SN2 এর ক্ষেত্রে কি হবে বলো, বন্ধন জোড় ইলেকট্রন এইভাবে ভাঙবে না। কিভাবে ভাঙবে, এর কাছে যখন OH মাইনাসটা আসতেছে, যখন OH মাইনাসটা আসার চেষ্টা করতেছে, টিক 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 এই কার্বন নিউক্লিয়াস অ্যাটাক করার চেষ্টা করতেছে, তখন এ আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট পাবো, অন্তর্বর্তী জটিল পাবো। সেই জটিলটার চেহারাটা কেমন, সেই জটিলের চেহারাটা হচ্ছে X ছিল, X এর সাথে একটু ব্রেকআপ হয়েছে। আগে সলিড বন্ধন ছিল, সলিড ভালোবাসা, এখন একটু ফিকে হয়ে যাওয়া ভালোবাসা। কার্বনের সাথে 3টা বন্ধন ছিল, তাই না? সো 3 হাতে যারা ছিল তারা তো আছে, তারা একটু সাইড হয়ে গেছে, একটু চাপায় গেছে। আর এইবার একটু হালকা হালকা ভালোবাসা সৃষ্টি হয়েছে কার সাথে বলেন তো, OH মাইনাসের সাথে। তারপরের ধাপেই, পরের ধাপ মানে ওই একই ধাপ, এটা জাস্ট ইন্টারমিডিয়েট একটা স্টেট দেখানো হয়েছে। সেখানে কি হবে, X পুরো আলাদা হয়ে চলে যাবে, X মাইনাস ওই দুইটা ইলেকট্রন নিয়ে চলে যাবে, OH মাইনাস একেবারে কড়াকড়ি কানেক্ট হয়ে যাবে এর সাথে পার্মানেন্টলি। সো তাহলে তখন আমাদের বন্ধনটা হবে হচ্ছে এইরকম, OH মাইনাস তো এখন আর দেওয়া যাবে না, এই। সো এটা হচ্ছে আমাদের SN2। এখন ঘটনা হইতেছে, তাহলে SN1 কয় ধাপে ঘটে, এটা হচ্ছে 2 ধাপে, এটা ঘটে হচ্ছে 1 ধাপে। এর ক্ষেত্রে একটা RDS বলে ব্যাপার পাওয়া যায়। RDS মানে কি, রেট ডিটারমাইনিং স্টেপ, যে কোন ধাপটা দ্রুত ঘটানো গেলে ওভারঅল রিয়াকশন স্পিড ফাস্ট হবে। এর ক্ষেত্রে RDS কোনটা বলেন তো, প্রথম ধাপ নাকি দ্বিতীয় ধাপ? প্রথম ধাপ। অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরির যে প্রসেসটা, কার্বোক্যাটায়ন তৈরির যে ঘটনাটা, এটা যদি ফাস্টার ঘটানো যায় তাহলে পুরো প্রসেসটা ফাস্ট ঘটে যাবে আর কি। আর এর ক্ষেত্রে কোনো RDS নাই, RDS নাই। আচ্ছা, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে না, কার্বোক্যাটায়ন একটা মাইনাস তৈরি হচ্ছে, যার ফলে এখানে হচ্ছে পোলার মাধ্যমে রিয়াকশন ফাস্টার, পোলার মাধ্যম, এটা হচ্ছে ফেভারেবল, বাংলায় কি কয় জানি, মানে ওই বুঝছো তো, পোলার মাধ্যমে তাড়াতাড়ি রিয়াকশন হবে। আর এটা কি হবে, এটা হইতেছে কি জানো, এটা হচ্ছে অপোলার মাধ্যমে ফেভারেবল বেশি, অপোলার মাধ্যমে। আর কি জানা লাগবে এখান থেকে বলেন, ছাতা উল্টানো কৌশল কাজে লাগে কোথায়, এইখানে। এইটার ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে ছাতা উল্টানো কৌশল কাজে লাগে, ইনভার্সন, রাইট। বন্ডের হাত ফ্লিপ হয়ে যাবে, দ্যাটস ইট। আর কি জানার দরকার আছে, আমার মনে হয় আর কিছু জানার দরকার আছে এখান থেকে, আরও আছে কয়েকটা কন্ডিশন, লাগবে না? ওকে, আর এইবার কোন ডিগ্রিটা সক্রিয়। ফাস্টার করে, বলো। সক্রিয়তা। এইখানে এই বিক্রিয়াটার স্পিড কয়জনের ঘনমাত্রার উপর নির্ভর করে, শুধুমাত্র কি অ্যালকাইল হ্যালাইড নাকি ক্ষারের ঘনমাত্রা বলেন তো? অ্যালহাইডেট। হ্যাঁ, শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, শুধুমাত্র RX এর ঘনমাত্রার উপর নির্ভর করে। ওকে, আর ওইখানে কি ওই RX এবং ক্ষার দুইজনের ঘনমাত্রার উপরে নির্ভর করে। এইটার ক্ষেত্রে বলেন আমরা কি এক আণবিক বিক্রিয়া বলবো নাকি দ্বিআণবিক বিক্রিয়া, এটা বলো তো। এটা কত, একানবিক। এক আণবিক শুধু না, এটা এক আণবিক প্রথম ক্রমের বিক্রিয়া, ওটা হচ্ছে উল্টা, ওটা দ্বিআণবিক দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আমি আর লিখলাম না, বুঝে নিও। আচ্ছা, তারপর আরেকটা জানিস কথা কি, ওই যে 3 ডিগ্রি হলে কি হবে, দেখো এই কার্বোক্যাটায়নটা যে ফর্ম হবে এটা তো হওয়া লাগবে। সো এটা তো ইন্টারমিডিয়ারি প্রোডাক্ট, তাই না? এটা তো সাকসেস মানে ফাইনাল কোনো আউটপুট না। এই ইন্টারমিডিয়ারি প্রোডাক্টটা যত স্টেবল হবে, প্রথম ধাপটা ঘটতে থাকবে তত তাড়াতাড়ি। আর প্রথম ধাপটাই যেহেতু RDS, রেট ডিটারমাইনিং স্টেপ, সো প্রথম ধাপেই মূলত ফাস্ট করতে পারলে দ্বিতীয় ধাপ নিয়ে টেনশনের কিছু নাই। সো প্রথম ধাপ কখন তাড়াতাড়ি হবে, যখন প্রথম ধাপে এখানে একটা স্টেবল প্রোডাক্ট পাবো। এইখানে স্টেবল প্রোডাক্ট পাওয়ার মানে কি, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলেন তো? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি RX হলে রিয়াকশন কি হবে বলেন তো, ফাস্টার। আর ওইখানে হচ্ছে কত, CH2X, হ্যাঁ সরি CH3X, প্রথমে তো ঠিক লিখছিলাম,
CH3X অথবা 1 ডিগ্রি RX হইলে রিয়াকশন কী হবে? ফাস্টার হবে। তার কারণটা কি? যত এখানে বড় বড় র্যাডিক্যাল থাকবে তত ক্রাউডিং বাড়বে। ক্রাউডিং বাড়লে এই হাইড্রোক্সিল মূলকটা ওর কাছে ঢুকতে পারবে না, ঢোকার জায়গায় গ্যাঞ্জাম হয়ে যাবে আর কি। সহজ জিনিস। আচ্ছা চলেন এবার কোশ্চেনে দেখে আনসার দিতে পারি কিনা। নিচের কোন অ্যালকাইল হ্যালাইডটি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বাপেক্ষা সক্রিয় হবে? SN2 কারা করবে? LBD 1 ডিগ্রি বা CH3X, এটা করে হচ্ছে কি ফাস্টার। আচ্ছা বলো, তোমরা বলো কোনটা? আমার তো প্রথমটাই ভালো লাগতেছে। N হ্যাঁ, এই যে একেবারে তাকানো মাত্রই আনসার পেয়ে গেছি। তারপরে SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক বলেন? 1 ডিগ্রি হ্যালাইডে বেশি ঘটে কারণ এতে স্টেরিক বাধা কম। হ্যাঁ, 1 নাম্বার তো সঠিক। হ্যাঁ বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়, তাও সঠিক। জ্যামিতিক উৎপাদে জ্যামিতিক কাঠামো, ওই যে দেখছো তো ওই রিলেটেড কোশ্চেন তো আসে। SN2 এক ধাপে হয় না। এক ধাপে দেয়, ও এক সরি ধাপে সরি হয়, সরি 2 ধাপে না, সরি 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 সরি, আমাকে এক ক্ষমা ধাপে করো। হয়। ভুল করেছি, এই ভুলটা হতেই থাকে, এটা কমাইতে হবে আমাদের। হ্যাঁ, অনেক দিন করি না তো। আচ্ছা তারপরে অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটি বলে? SN1 কি 3 ডিগ্রি হলে ফাস্টার এই করে না? নাম্বার, A নাম্বার এরা এই নাম্বার। সব A আর B দিয়ে উত্তর দিয়ে রাখে, কি এক বিপদ। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, ও বাই দ্য ওয়ে SN1 SN2 দুইটাই তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বুঝতেই পারতেছো SN যেহেতু আমরা বলতেছি। আচ্ছা বলেন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়? SN বিক্রিয়া বেশি দেয়, এটা তো সত্যি কথা। 3 ডিগ্রি এই SN1 যৌগটি SN2 বিক্রিয়া এক ধাপে বিক্রিয়া ঘটে। বেশি দেয়। B নাম্বার তো সঠিক, ঠিক আছে না? SN2 বিক্রিয়া বেশি দেয়, SN1 বিক্রিয়া 1 ধাপে ঘটে, এটা বাই 2 ধাপে ঘটে, এটাই মিছা কথা। SN1 বিক্রিয়া লঘু ক্ষার দ্রবণে ঘটে। লঘু ক্ষার মানে কি বলেন? পানি বেশি না কম? পানি বেশি। পানি বেশি বেশি। মানে লঘু, লঘু মানে লঘু কি? করছি। হ্যাঁ লঘু করছি মানে কি? পানি মিশাই তো করছি, নাকি লাল পানি হুম। মিশাইছো? পানি মিশাইছো। পানি বেশির মানে কি বলেন তো? পোলার মিডিয়াম না? কেউ বুঝে না। জি ভাই। এই তো পোলার মিডিয়ামে হলে কি হবে? SN1ই তো ফাস্টার হয়। এই তো শেষ। তারপরে সব করে গেলছি, সব করে ফেলছি, সহজ মজা। আচ্ছা এবার আবিরের একটা প্রশ্ন ছিল, সুন্দর প্রশ্ন। এটা কত সালে জানি আসছে? 24-এ নাকি, আমাকে ইনবক্সে দিছে। জি ভাই, ডাইপোল, লব্ধি ডাইপোল মোমেন্ট নির্ণয়। বাচ্চা, এটার কোনো গাণিতিক হিসাব নিকাশ লাগবে না। আমি একটা নতুন স্লাইড নেই, সেটা দেখাই। আচ্ছা, কোন অণুর সামগ্রিক 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 ডাইপোল সর্বাধিক? বলো। ক নাম্বার অপশন হচ্ছে Br2C ডাবল বন্ড C Br2। খ নাম্বার অপশন হচ্ছে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস। গ নাম্বার অপশন হচ্ছে HCHO। আর ঘ নাম্বার অপশন হচ্ছে BF3। বলেন क्या होएंगे, क्या होएंगे? কেমিক্যাল বন্ডের কোশ্চেন। কোন জায়গা জানি কিন্তু অ্যানসার মনে নাই। আনসার গ করা নাই। নাম্বার উত্তর। আচ্ছা এইখানে A নাম্বার মনে হয়। HCHO, এ নাম্বার উত্তর তো অবশ্যই না। HCHO এর জায়গায় যে কোনো অ্যালডিহাইড হইলেই ওইটা 1 নাম্বার উত্তর, কোনো কথা নাই। এইটার জায়গায় যদি এই অ্যালডিহাইডটা দেয় মানে অ্যাসিমেট্রি দেখতে হবে, স্ট্রাকচারাল মানে অ্যাসিমেট্রি। সিমেট্রি বুঝো তো, প্রতিসাম্য। সো এই জিনিস পারফেক্টলি প্রতিসম। এইটা C ডাবল বন্ড C, এক হাতে ধরো ব্রোমিন, এক হাতে কি আছে, ও 2 হাতেই ব্রোমিন, সুন্দর। এই হাতেও ব্রোমিন, এই হাতেও ব্রোমিন। এই যৌগের মতো সুন্দর ব্যালান্স যৌগ দুনিয়ায় খুবই কম। COCl2, এইটাও মাশাল্লাহ ভালোই ব্যালান্সড, বুঝতেছো? মজা না? BF3 সৌন্দর্য কি সংকরায়ন জানি হয় sp2, তাই না? BF3-তে বলি গেছো 3টা ফ্লোরিন এইভাবে থাকে। এটাও মাশাল্লাহ সুন্দর ব্যালান্সড, এর কোনো মুক্তজোড় ইলেকট্রনও নাই। গ্যাঞ্জাম হইতেছে এই জায়গায়। তুমি RCHO দিয়ে চিন্তা করো, কোশ্চেনটা যে করছে যে স্যার খুবই সুন্দর প্রশ্ন করছে, ওইটার জায়গায় আর দিয়ে চিন্তা করলে আরও ভালো হইতো। ইতার এই যে বন্ডে ইমব্যালান্স থাকে, স্ট্রাকচারটা ব্যালান্সড না, এক পাশে আর এক পাশে এইচ।
বুঝতে পারছেন কি? যদি এইচ দিয়ে চিন্তা করেন তাহলে সবগুলো যৌগই কিন্তু ব্যালান্সড, এখানে সবই সুন্দর ব্যালান্সড মানে কন্ডিশনে দিছে আর কি। বাট এই আর দিয়ে যদি চিন্তা করো অ্যালডিহাইড থাকা অবস্থায়, তখন এটা ভালো বুঝতে পারবা, বুঝেছো? সো এইখানে বেসিক্যালি বন্ধনের ইমব্যালেন্স বেশি হচ্ছে এই অ্যালডিহাইডে। সো গ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। আপনারা কি আইডিয়াটা বুঝছেন? ডাইপোল। জি ভাইয়া। ওকে, সো এটা গেল। তারপরে আবিরের একটা বিশেষ জিজ্ঞাসা ছিল ক্রোমাটোগ্রাফি নিয়ে। ক্রোমাটোগ্রাফি কিছুই না। সাইল বাসিছো কোনোদিন আম্মুর সাথে? মরা সাইল। ক্রোমাটোগ্রাফির বাংলা নাম কি বলো দেখি? এটাকে বাংলায় বলে বর্ণচিত্রণ। এই নামে দিলে তো আর পরীক্ষায় পারবা না। বর্ণচিত্রণ। সো জিনিসটা কি, রং দেখে দেখে আলাদা করা। তোমাকে আমি হাতে এই বাক্সটা তুলে দিলাম, তোমার হাতে এই বাক্সটা তুলে দিয়ে বললাম এইখানে কতগুলো বল আছে আর কতগুলো লাঠির মতো জিনিস আছে। আমার বাইকনির খেলনা আমি চুরি করে মারি দিছি ওদের ঘুমের সময়, যে এটা দিয়ে আমার কেমিক্যাল বন্ড দেখাইতে সহজ। সো তুমি যদি এখানে আলাদা করতে চাও, কি অনুসারে করবা? কালার দেখে দেখে আলাদা করবা। সো এইটাকে তখন আমরা বলবো ক্রোমাটোগ্রাফি, আর কিছুই না। সো ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে দুইটা দশা থাকে, একটা মোবাইল ফেজ, একটা হচ্ছে মানে বাংলায় কি কয় চলমান দশা, আর একটা হচ্ছে স্থির দশা, সরি, মানে মোবাইল ফেজ আর হচ্ছে স্ট্যাটিক ফেজ। সো একটাকে স্থির রেখে আর একটাকে আমরা সচল করব। মানে তুমি এভাবে চিন্তা করো, তোমাদের বাসায় কি চাল বাঁচে? আগে আমাদের বাড়িতে চাল বাঁচতো, এখন আর বাছা লাগে না আর কি। ঢাকায় এসে দেখছি চাল বাছা লাগে না, দুইয়েই খায় বেলায় রান্না করে। সো চাল বাছার সময় কি করে, চালের মধ্যে কিছু মরা চাল থাকে বা পাথর নুড়ি থাকে। তো কোনটাকে সচল করে, কোনটাকে মানে সরায় নিয়ে আসে, মরাটাকে বেছে ধরে টেনে নিয়ে আসতেছে, ওইটাকে আমরা বলবো সচল দশা। সচল দশায় মরা চাল আছে, আর স্থির দশায় আছে হচ্ছে ভালো চাল। ওইটাকে রেখে দিয়ে ট্রের উপরে মরাটাকে বেছে ফেলে দিই আমরা। তোমরা কি বুঝছো ব্যাপারটা? দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফি কেমিক্যালি যেটা করে মেইনলি হচ্ছে রং দেখে প্রথমে করতো, কালার দেখে। হ্যাঁ, ধর যে তোর কাছে আমি লাল শাকের রসের সাথে পালং শাকের রস মিশাই দিলাম, তোকে বললাম এবার আলাদা কর। সো দুইটা যে ডিফারেন্ট লেয়ারে জমা হয়েছে, রং দেখে দেখে আমরা আলাদা করতাম, বুঝলেন না? ঢেলে নিলাম ততটুকু। কথার কথা, পুঁই শাকের রসটা একটু ঘনত্ব কম, হালকা, তাহলে ওইটা লেয়ারের উপরে চলে আসবে। ওইটা তুমি আস্তে করে ঢেলে আমাকে আলাদা একটা পাত্রে দিয়ে বললা ঢেলে দেই। সো এই যে আমি এটা নিয়ে খেয়ে ফেললাম, এটাকে আমরা বলতেছি বর্ণচিত্রণ। তো পরে এমন কেমিক্যাল ফিজিওকেমিক্যাল প্রসেস অ্যাপ্লাই করা হয় যেটার ফলে আর নামে আর সাথে আসলে মিল নাই, ক্রোমাটোগ্রাফি হচ্ছে না, বাট আসলে আলাদা ঠিকই করা হচ্ছে, সেপারেশন ঠিকই করা হচ্ছে। সো ক্রোমাটোগ্রাফির কয়েকটা টাইপের কথা শুনো, তাইলে বুঝবা। একটা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি। কাগজ ক্রোমাটোগ্রাফি বানান জানে কি? ওই যে এইটার ক্ষেত্রে কি করে, ধরো একটা মিশ্রণ আছে, দুইটা তরলের একটা মিশ্রণ চিন্তা করো, একটা এ তরল আর একটা বি তরল, এই দুইটাকে মিশাইছো। কাঁঠালের ফাতার লগে ধরো মরিচ গাছের ফাতা মিশায় একটা রস বানাইছো, এটার মধ্যে থেকে আমরা উপাদানগুলোকে আলাদা করব। সো আলাদা করার জন্য কাগজ ক্রোমাটোগ্রাফি যে কাজটা করে, একটা পাতলা কাগজরে ডুবায় দেয় এর মধ্যে, শোষক কাগজ, যে কাগজ শোষে, মানে তোমাদের দামি কাগজ হইলে হবে না, আমাদের আমলে পড়তাম যখন নিউজ প্রিন্ট কাগজে, ওইগুলোর মতো কাগজ, খড়খড়ে কাগজ ছিল, খুবই অ্যাবজর্পটিভ। বা ওই যে বিভিন্ন এনভেলপ আছে না বাঁশপাতা কাগজের, ওই টাইপের কাগজ লাগবে যেটা শোষে। সো এখন এই কাগজের ভিতর দিয়ে এ তরলটাও শুষে উঠবে, বি তরলটাও শুষে উঠবে। ধরে নিলাম এই তরল মিশ্রণে বি আছে 50% আর এ আছে হচ্ছে 50%, মানে দুইটা সমান সমান পরিমাণ আছে বলে ধরে নিলাম। এবার দুইজন যদি উঠতে থাকে, এবং আরও কিছু জিনিস একটু ধরা লাগবে এখানে। আসলে এ কে ধরে নিলাম হচ্ছে আমরা দ্রব, আর বি কে ধরে নিলাম হচ্ছে দ্রাবক। নর্মালি কোনটা বেশি ভারী হয় বলুন তো আমাকে একটু? গাঢ় হয় দ্রব নাকি দ্রাবক? বলো। দ্রব অবশ্যই। দ্রব গাঢ় হয়, দ্রাবকটা পাতলা হয়, ওকে গোলায় ফেলে। সো ঘটনা হচ্ছে এই কাগজ বেয়ে যখন উঠবে তখন বেশি উঠবে কে বলো তো, এ নাকি দ্রাবক? দ্রাবকটা বেশি উঠবে। সো ধরো বি উঠে গেছে এই পর্যন্ত, কথার কথা, আর এ উঠতে পারছে এই পর্যন্ত, এইটা হচ্ছে এ। এখন এই যে সোজা দাগ দিলাম, এটা দেওয়াটা অন্যায় হয়েছে, কারণ কাগজ ক্রোমাটোগ্রাফিতে এরকম সোজা হয় না, তেড়া বেঁকা হয়, বুঝিস? কিছু একটা পাওয়া যায়, এই যে হইল। এখন তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে এখান থেকে যদি তুমি এই কাগজটুকু কেটে নাও, এইটুকু কাগজ যদি কেটে নাও, নিয়ে একটা নিংড়ানি দাও, তাহলে বলো তো মূলত কি পাইতেছো ওই পাত্রের মধ্যে আলাদা করে, বলেন। বা আবার একটু প্রশ্নটা করেন। আমি এই কাগজ বেয়ে উঠতে দেখলাম
এ কে এই পর্যন্ত উঠছে, কালার দেখে চেনা যায় যে এই পর্যন্ত একটা ডিফারেন্ট কালার আছে, ওই দিকে আর একটা কালার আছে, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমি যদি এইটুকু কাগজ, এই যে এই সাদা অংশ দাগ দেওয়া যে অংশটুকু, এইটুকুরে কেটে নিয়ে, কেচি দিয়ে কেটে নিয়ে আমি যদি আলাদা করে একটা পাত্রের মধ্যে নিংড়ানি দিই, আমি কি পাই যাবো বলেন তো? কিসের মানে কি পাইলাম ওটা? দ্রাবকের কালার। দ্রাবক। দ্রাবক পায়ে যাবা। এইভাবে করে তুমি তো আর একটা কাগজ দিয়ে সারাদিন বসে নাটক করবা না, তুমি একসাথে 10টা কাগজ ডুবাও না। সো তখন যেটা হবে, একটা সাইজেবল অ্যামাউন্ট অফ লিকুইড তুমি পেয়ে যাবা, যেটা হচ্ছে বি। সো এই ক্রোমাটোগ্রাফি করি আমরা কেন? সেপারেশন করে কেমিক্যাল টেস্ট করি যে ওর মধ্যে আসলে কি কি উপাদান ছিল। সো যতই এই পাত্র থেকে তুমি বি মানে বের করে নিয়ে যেতে থাকবা, তত কি এই পাত্রের মধ্যে কিসের পার্সেন্টেজ বাড়তে থাকবে বলেন তো? এর পার্সেন্টেজ বাড়তে থাকবে। দ্যাটস ইট। এইটাকে আমরা বলি কাগজ ক্রোমাটোগ্রাফি। সো সেই ক্ষেত্রে এখন যদি তোমার জিগায় যে সচল দশা কেটা, বলো দ্রব নাকি দ্রাবক? বলেন। দ্রাবক। দ্রাবক মানে বেসিক্যালি ওই দ্রবণটা হচ্ছে সচল দশায় থাকে, আর এই কাগজটা নিজে হচ্ছে স্থির দশায় পড়ে আছে আর কি। বা রিলেটিভলি যদি অপশনে দ্রব দ্রাবক থাকে, সেক্ষেত্রে কি বলবা? দ্রবটা হচ্ছে রিলেটিভলি স্থির আর দ্রাবকটা হচ্ছে সচল দশায় আছে। বুঝতে পারছেন কি আপনারা আমার কথা? জি ভাই। ওকে, সো এইবার আসো আরো কিছু মজার ব্যাপার বলি। এই কাগজ ক্রোমাটোগ্রাফিতে একটা মজার ম্যাথ আছে। ম্যাথ মানে একটা কনসেপচুয়াল, একটা গাণিতিক একটা হিসাব। সেটা হচ্ছে আরএফ। আরএফকে বলে হচ্ছে, অনেকে অনেক কিছু বলে, রিটার্ডেশন ফ্যাক্টর। কই গেল, কি হইল এটা? রিটার্ডেশন ফ্যাক্টর বা ও কি কি জানি নাম আছে, দেখবে ওই তোদের বইতে মনে হয় এইটাই লিখছে, রিটার্ডেশন ফ্যাক্টর। সো আরএফ কি জিনিস? আরএফ মানে একটা রেশিও। সেই রেশিওটা ইন্ডিকেট করা হচ্ছে, উপরে থাকবে হলো দ্রব ডিভাইডেড বাই থাকবে হচ্ছে দ্রাবক। মানে দ্রাবকের তুলনায় দ্রব কি পরিমাণে ওঠে, এটা বোঝার একটা রেশিও। এবং এটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ হিসাবে পাই। এই সো তাহলে বলো তো, আরএফ এর মান সবসময় কি হওয়া উচিত? লেস দ্যান কত? দ্রব কম ওঠে না, বোঝা না, দ্রাবক তো বেশি ওঠে, বুঝছস তো? লেস দ্যান কত? 1। এবং আমি এখানে আরো কিছু কঠিন কঠিন প্রশ্ন করি, এগুলো আসবে না কোনোদিন বাংলাদেশে, কয় না। মানে আমার কথা থেকে তো কপি করে অনেক কথা বইয়ের মধ্যে ঢুকাইছে, এই কথাটা ঢুকায় না কেন জানি না আমি। ঢুকানো উচিত আর কি। মানে বলতো কখন কাগজ ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমি দ্রব দ্রাবক আলাদা করতে পারবো না, সেপারেট করতে পারবো না, সেই ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা কি বলেন তো? যদি দ্রবটা কঠিন হয়। যদি আরএফ এর ভ্যালু 1 হয়। আরএফ 1 মানে বুঝছো, দ্রব যদ্দূর উঠছে দ্রাবকটাও অদ্দূর উঠছে। তোমরা বোঝো না এই ব্যাপারটা? দুইজনই সমান পরিমাণে উঠছে। হ্যাঁ, সো এই বুঝছিস কি আমি কি বলছি? হ্যাঁ, দ্রব বাই দ্রাবক মানে বুঝছো তো? মানে দ্রব কতখানি লেন্থ উঠছে, আরে বোঝা না রে। এইটুকু ধরো দ্রব উঠছিল, সো এইটাকে আমরা নাম দিলাম এল এ। আর এই পর্যন্ত উঠছিল কে? দ্রাবক, এইটাকে নাম দিলাম এল বি। সো তাহলে নিয়মটা হচ্ছে, উপরে কি থাকবে বল, সরি, উপরে কি থাকবে বলেন তো? উপরে থাকবে হচ্ছে এল এ ডিভাইডেড বাই হচ্ছে এল বি ইন্টু হচ্ছে 100%। এই যে এই জিনিসটা। সো আরএফ লেস দ্যান যদি 1 না হয়, তাহলে তো আমি মানে কি বলে, ওই আরএফ যদি বিশেষ করে 1 হয়ে যায়, তাইলে কিন্তু ঝামেলা আর কি। হ্যাঁ, মানে দুইটাই সমান পরিমাণে উঠতেছে, তাহলে তো আমি সেপারেট করতে পারবো না। ওকে, সো এখন এই পেপার ক্রোমাটোগ্রাফির একটা গ্যাঞ্জাম আছে, প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি জানো? এই যে যে লিকুইডগুলো উঠতেছে, এগুলো উঠে আসলে সোজা হয় না। তোমাদের খাতার উপরে ওই বাঁশপাতা কাগজের যে খামগুলো দেখছোস না, এনভেলপ দেখে নাই, ওই কাগজের উপরে এক ফোঁটা পানি ফেলায় দেখতো, বা ওই সোজা করে একটা কাগজের স্লিট কেটে নিয়ে পানির মধ্যে ডুবাবি, দেখবি যে অ্যাবজর্পশনটা না সমান পরিমাণে হচ্ছে না, বেকায় তেড়ায় কেমন চ্যাতরায় ব্যাতরায় এইভাবে ওঠে। সো তখন আর কি আমাদের এই সিস্টেমের এফিসিয়েন্সি খারাপ। হ্যাঁ, এফিসিয়েন্সি খারাপ। এই যে দেখো, আমি সাদা দাগটা এইখানে কেন দিছি? কারণ এই দিক থেকে যদি কাটতাম, তাহলে ওই টুকুর মধ্যে আবার খানিকটা কি মিশে যেত বলেন তো আমাকে একটু? এ ঢুকে যেত না, দ্রব ঢুকে যেত। এই যে কারণে করে কি, এটাতে এফিসিয়েন্সি খারাপ। কাগজ ক্রোমাটোগ্রাফি প্রিমিটিভ আইডিয়া, প্রাইমারি আইডিয়া। এইটাকে আর একটু সুন্দর করে যেটা করে, সেটার নাম হচ্ছে টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। সো টিএলসি আর পেপার ক্রোমাটোগ্রাফি একই। পেপার ক্রোমাটোগ্রাফি যেটা ছিল, ওইটার আপগ্রেডেড ভার্সনের নাম হইতেছে টিএলসি। এইটার কাহিনী কি, যে কাগজের টুকরাটা তুমি নিছিলা, সেই কাগজটা যদি আর্টিফিশিয়ালি আমাদের ল্যাবে বানানো হয়, নর্মাল যে কোনো কাগজ না, একটা স্পেশাল কাইন্ড অফ পেপার, যেটাতে সেলুলোজের একটা আবরণ দেওয়া থাকে আর্টিফিশিয়াল, এবং সেই আবরণটা না হোমোজেনাস, সব জায়গায় একই। আচ্ছা তোরা একটা কথা বলতো, কাগজ একটাকে তুই আলোর বিপরীতে ধরে দেখতো, সব জায়গায় কি উপাদানগুলো সমানভাবে ছড়ানো, নাকি বিক্ষিপ্ত? মানে এই জায়গায় একটু এটা বেশি পড়ছে, ওই জায়গায় একটু কম পড়ছে, বলেন তো? বিক্ষিপ্ত, কোথাও কম কোথাও বেশি হবে। এখন ঘটনা হচ্ছে, তো ওইটার কারণেই মূলত হয় কি, এই যেটা অ্যাবজর্ব করে উঠতেছে সে কম বেশি ওঠে,
সো এখন যদি আমি একটা স্পেশাল পেপার নেই যেটা কেমিস্ট্রিতে মানে কেমিস্টদের ইউজের জন্য ল্যাবরেটরিতে বানানো হয়েছে, যেটার ভিতরে হয়তো বা কাগজ আছে বা অ্যালুমিনিয়ামের একটা শিট আছে, ইট ডাজন্ট ম্যাটার, অনেক ধরনের পাওয়া যায়, অ্যালুমিনিয়াম ফয়েলও থাকে অনেক সময়, গুগল করলে দেখবা বিভিন্ন রকমের আছে, তার বাইরে দিয়ে না একটা সেলুলোজের আবরণ দেওয়া, যে আবরণটা একেবারে আর্টিফিশিয়ালি মেড, হোমোজেনাস, সব জায়গায় সমান, তাহলে আপনারা বলেন তো তখন কি হবে? সরি, তখন এই যে লিকুইডটা উঠতেছে সেই তখন লিকুইড লিনিয়ার হবে লাইনটা। মোটামুটি সুন্দর একটা লিনিয়ার আসবে, ওইটারই বলে টিএলসি। এটা নতুন কিছুই না, কেউ বোঝে না। জি ভাই বুঝছি, ওই অ্যাবজর্পশন তোমাকে- ক্ষমতা সেম হবে সব জায়গায়। অ্যাবজর্পশন লেয়ারটা সমান থাকবে, রিলেটিভলি বেটার থাকবে, দ্যাটস ইট। এবার আসো কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে কথা না বললে কি, সিসি বলে এটাকে, কলাম ক্রোমাটোগ্রাফি। এগুলা কেন লাগবে, কি ঘোড়ার ডিম, এগুলো তো গল্প জিনিস। আমি তো পড়াই নাই কারণে যে এগুলো শুনলে গল্প মনে হয় ক্লাসে। আচ্ছা, কলাম ক্রোমাটোগ্রাফি এই জিনিসটা কি, এটা সবাই দেখছো তোমরা, পানির ফিল্টার দেখছো, ওই পানির ফিল্টারের মধ্যে দেখবা এই যে বিভিন্ন লেয়ারে এরকম পাথর পুথর ভরা থাকে, দেখছো না, জি ভাই। বিভিন্ন কালারের, ওইটাই তোমার কলাম। এইখানে ধরো কয়েক কিসিমের পাথর ছিল, আমি জানি না কি কি ছিল, কয়েক লেয়ারে এরকম পাথর থাকবে, এবং আসলেই পানির ফিল্টার আসলে একটা কলাম ক্রোমাটোগ্রাফির মেশিন। এই ধরো বিভিন্ন রকমের পাথর আছে আর কি, এই তালবাহানা হইল। এখন আমরা যদি উপরে একটা লিকুইড ঢালি যার মধ্যে দুইটা উপাদান ছিল, এ আর বি, ধরা গেল এ ইজ মোর পোলার ইন নেচার, আর এটা হচ্ছে লেস পোলার। এখন আমার যদি দরকার হয় যে আমি কম পোলার যেটা, এটা দিয়ে আমার সেপারেশন দরকার, এটার আমার একটা এক্সপেরিমেন্টের জন্য দরকার বা কিছু একটা, তখন করে কি, এই যে নিচের দিকের যে পাথরগুলো রাখছে, এই ধরো এই নিচে আবার একটা স্পেশাল পাথর রাখছে, এই পাথরগুলাকে কি টাইপের রাখবো বলেন তো আমাকে একটু? এই নিচের দিককার পাথর হইতে হবে হচ্ছে নন পোলার টাইপের, তোরা বুঝছ নাই মনে হয় আমার কথা। আর পোলার পাথরগুলো রাখা লাগবে এই দিকে। তখন কি হবে বলেন তো, এই এ যেহেতু অধিক পোলার টাইপের, ও এ কে ধরে রাখবে এদিকে, আর বি কে না, মানে এদিকে যেহেতু গ্র্যাভিটির প্রেশার আছে, দুইটাই তো নামতে চাচ্ছে, কিন্তু এ যে দ্রব্যটা তাকে উপরের দিকে ধরে রাখবে, আর বিটাকে আস্তে আস্তে নিচে পাঠাই দিবে। আপনারা আমার কথা বোঝেন নাই? বুঝছি। এইখান থেকে টপ টপ ফোঁটা পড়বে কিসের বলো তো, বি এর। হ্যাঁ, নন পোলার যেটা ছিল, বি আস্তে আস্তে বের হয়ে আসবে, দ্যাটস হোয়াট কল কলাম ক্রোমাটোগ্রাফি। এইখানে তোকে কি বোঝানোর আছে? আর তোদের বইতে যে মুখস্থ কতগুলো কথা লেখছে, এইখানে সচল দশা, এই স্থির দশা, ও আরে বেটা, ক্রোমাটোগ্রাফিক ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি কেমনে কি করতেছি, এটা স্টুপিড কথাবার্তা লেখছে, এগুলো পড়াইতে ইচ্ছা করে না তো এইসব কারণে। আচ্ছা, তারপরে তোমার আসো কি ক্রোমাটোগ্রাফির কথা বলবো। এই সিমিলার একটা জিনিস আছে, এইচপিএলসি, পেপার ক্রোমাটোগ্রাফির উন্নত সংস্করণ জানো কোনটা? টিএলসি, টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। এই এইচপিএলসিটা হইতেছে কলাম ক্রোমাটোগ্রাফির আপগ্রেডেড ভার্সন। কলাম ক্রোমাটোগ্রাফির আপডেটেড ভার্সন, একটু বুঝে নিও আর কি এখানে আমি কিভাবে লিখছি। এই যে এখানে পেপার ক্রোমাটোগ্রাফির উন্নত ভার্সন হচ্ছে টিএলসি, আর এইখানে যেটা লিখছি কলাম ক্রোমাটোগ্রাফির বেটার ভার্সন হচ্ছে এইচপিএলসি। জিনিসটা কি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই পুরা সেটআপ একই, পুরা সেটআপ একই থাকে, শুধু একটু পার্থক্য হয় কি বলেন তো, ফিল্টারের মধ্যে পানি ঢাললে সাথে সাথে কি আমার পানি টপ টপ করে বেরোতে শুরু করে নাকি একটু সময় লাগে বলেন? টাইম লাগবে তো। সময় লাগে না, কারণ ও তো গ্র্যাভিটির প্রেসারে পড়তেছে, গ্র্যাভিটির টানে পড়তেছে। এখন হোয়াট ইফ আমি যদি এটার মাথায় একটা টিউব লাগাই, এটার মাথায় একটা গ্যাস টিউব লাগাইছি বা কিছু একটা এরকম লাগাইছি, লাগায় যদি আমি এখান থেকে গ্যাস ঢুকায় প্রেসার দিয়ে এর উপরে, এক্সট্রা প্রেসার তাড়াতাড়ি হবে। তাড়াতাড়ি হবে। এইচপিএলসি আর কিছুই না। সো কলাম ক্রোমাটোগ্রাফির আর একটা বেটার ভার্সন হচ্ছে, আরো মেকানাইজড ভার্সনের নাম হচ্ছে এইচপিএলসি। এখন বলো আবির, তোমার এখান থেকে কি শিখলা, কি আসবে পরীক্ষা এখান থেকে? বাচ্চা জিনিস, পারবি? হ্যাঁ, এখান থেকে আসলেন একবারে। শোন, কাহিনী হচ্ছে ইটস অল অ্যাবাউট ইয়োর কনফিডেন্স অ্যান্ড মাথাঠান্ডা, কনফিডেন্স অ্যান্ড মাথাঠান্ডা। তবে তুমি যদি গোপনে নীরবে, ওই যে গতদিনও ক্লাসের শুরুতেই মনে হয় কে জিজ্ঞাসা করছিল, যে গতদিন নাকি তার আগের দিন মনে হয় কে জানি বলতেছিল না যে ভাই অনেক ভাইয়ের ক্লাস দেখছি তো এখন মাথা ঘুরাচ্ছে, সব এলোমেলো হয়ে গেছে,
ওরকম যদি হও তা দায় দায়িত্ব আমার না, কিন্তু আমি তোমাদেরকে যা পড়াইছি, আমরা তোমাদেরকে যা দিছি, আমার লেকচার রবিনের লেকচার মিলে, আই এম সুপার ড্যাম কনফিডেন্ট ইনশাল্লাহ তোর কোনো কোশ্চেন এমন পাওয়া যাবে না, আশা করা যায় 2-4 পিস পাইতে পারোস ভাই, তাতে কি আসছে গেছে। এতটুকু তুই অনেস্ট হ যে আমি তো সব পারতে হবে এমন কোনো কথা নাই, এটা নিয়ম না। তুমি যখন কোথাও চাকরি বাকরির পরীক্ষা দিতে যাবা, ভাইবা বোর্ডে বসবা, এই যেমন এটা আমাকে ছোটবেলায় আম্মু শিখাইছিল আমার সেন্ট জোসেফে ভাইবার সময়, যে মনে রাখবা ভাইবার ব্যাপারটা এমন, তোমাকে হার মানতেই হবে। কোনো না কোনো এক সময় তোমাকে 2টা 4টা 5টা 6টা 10টা কোশ্চেন করলো, কোনো না কোনো এক পর্যায়ে তোমাকে হার মানতেই হবে। হার যখন মানবা, যখন তুমি বুঝবা যে এটা তোমার সীমানার মধ্যে পড়ে না, তখন স্বীকার করে নিতে কোনো পিছপা হবা না, সাথে সাথে বলবা যে এটা তো আমি জানি না, বা এটা আমার মনে পড়তেছে না, বা এটা আমি শুনি নাই কখনো। এটা যে যত দ্রুত স্বীকার করে নেয়, ভাইভাতে আলটিমেটলি তার রেজাল্ট তত ভালো হয়। একই কথা পরীক্ষার ক্ষেত্রেও, জীবনের ক্ষেত্রেও, দেয়ার আর সাম বাউন্ডারিজ, রাইট? ইউ আর নট মেড ফর এভরিথিং। এই স্টুপিড ধারণা রাখা যাবে না যে আমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে, সব একেবারে সঠিক হইতে হবে, সব পারা লাগবে। নো, নট লাইক দ্যাট। আই জাস্ট হ্যাভ টু বি আ গুড পারফর্মার। সবার তুলনায় একটু কম্পিটিটিভ লেভেলে থাকা লাগবে আর কি। ওই চিন্তা চেতনা নিয়ে যদি যাও পরীক্ষায়, কোনো সমস্যা হবে না। তোরা ভাবতে পারিস আমার নিজের বুয়েট পরীক্ষায় কি হয়েছিল। আমি বাস থেকে যখন নামতেছি, লিটারালি আমার এখনো স্মৃতিতে সেই ধারার অঙ্কটা এখনো ভাসে। ওই অঙ্কটা, ধারা মানে সিরিজ, তোদের এখন নাই মনে হয়, ইন্টারমিডিয়েট আমাদের সময় ছিল। সেই অঙ্কটা বাস থেকে নামার সময় আমি ওই ওমেকার লেকচার শিট পড়তাম আমরা, তোরা যেমন এখন উদ্ভাসের কনসেপ্ট বুক পড়স, মানে আমাদের আমলে তো ওমেকা বিখ্যাত ছিল। ওই অঙ্কটাই আমি দেখতে দেখতে নামছি রে ভাই, পরীক্ষার হলে ঢুকে দেখি ওইটাই দিছে। এমনকি ইন্টিগ্রেশন যেটা আমি বাসের মধ্যে বসে দেখছি, ওই ইন্টিগ্রেশনটাই আসছে। আল্লাহর কি খেলা। সেই ইন্টিগ্রেশনটা ধরলাম প্রথমে, লে বাবা, প্রায় 12 থেকে 14 মিনিট এক অঙ্কের পিছনে, শিট, মিলাইতেই পারলাম না। মানে প্রায় 60% অঙ্ক করে এরপর না সাইড হয়েছে, এরপরে জানি কি করে, কেমনে করে। 2-3 বার কাটছি ওই ছোট জায়গার মধ্যে। দ্যাট ওয়াজ মাই স্টুপিডিটি। আই টুক এভরিথিং ফর গ্রান্টেড যে আমি সব পারবো উত্তর দিতে। না রে ভাই, সব পারা যাবে না তো, বাদ দে ওটা। অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছর যে একটা বিশ্রী রিপোর্ট পাই, আপনাদের ক্ষেত্রে যেন না পাই, প্রতিবার সাবধান করে দিয়ে আপনাদেরকেও দিচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেই নাই, সো আমি জানি না যে ওদের এমসিকিউ ফর্মটা কেমন থাকে, বাট দেয়ার মাস্ট বি সামথিং উইয়ার্ড, যেটা একটু আপনাদের লক্ষ্য রেখে পরীক্ষা দিতে হবে। ধরা গেল এটা হচ্ছে এমসিকিউ, যেটা আনসার শিট আর কি, ওইখানে সম্ভবত এইরকম একটা ব্যাপার থাকে আমার মনে হয়, আই গেস। ওদের তো আবার ওই যে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো উত্তর থাকে, কি জানি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তার সাথে যেগুলা ধরো, এটা হচ্ছে ফিজিক্সের, এটা হচ্ছে কেমিস্ট্রির, এটা হচ্ছে ম্যাথের, এটা হচ্ছে বায়োলজি, এটা হচ্ছে ইংলিশ, কি জানি এরকম থাকে না। প্রায়ই পোলাপানি এই কথাটা এসে বলে যে ভাই আমি না ফিজিক্সের যে আনসারগুলা এগুলা কেমিস্ট্রিতে পূরণ করে আসছি, আর কেমিস্ট্রিগুলা ম্যাথে পূরণ করে আসছি। এই ছাগলামি করে আসলে তোকে কে কি করবে? তুই তো ছাগল। মেধাবীর চেয়ে বড় ব্যাপার তুই স্মার্ট কিনা। তুই ইউর ড্যাম আনস্মার্ট। তুমি দেখো নাই কেন উপরে কি লেখা? সো প্লিজ, আল্লাহর কসম লাগে, এই কথা আমার সামনে আইসা আর কইয়া ওই 2012-13-তে পোলাপাইনটা আদর করতাম যে থাক বাদ দে, তোমাদের এখন আর আদর করি না। বহু বছর হয়েছে তো, প্রতি বছরই বলে দিচ্ছি যে এই জিনিসটা সাবধান থাকো। আর ভাল লাগে না। প্রথম শুনছিলাম 2012-তে মনে হয়, এক গাধা ইমরান নামে একটা পোলা ছিল, মেরিন ইঞ্জিনিয়ার হয়ে গেছে এখন, এই বলদে এই কাণ্ডটা করছিল। ভাই ঝামেলা করে দিয়ে আসছি। 12 ব্যাচ, সে তো ওদের কত বড়, 13 বছরের সিনিয়র। আমি মরি যাবো যে কোনো দিন। এনিওয়ে, সো এই বলদামিটা কইরো না। আর আরেকটা বলদামি করবা না, সেটা হচ্ছে রাফ ক্যালকুলেশনের জন্য যত পারো পরীক্ষার যে প্রশ্ন কম ব্যবহার করবা। তবে একটা কাজ অবশ্যই কইরো, সেটা হচ্ছে ধরো এখানে লেখা আছে 1 নাম্বার প্রশ্ন 2, 3, 4, 5 এরকম না। সো যেটা তুমি দাগায় ফালাইছো সেটাকে একটা ছোট্ট করে টিক দিও। 2 দাগাইছি, 3 পারি নাই, 4 দাগাইছি, 5 দাগাইছি, 6 পারি নাই। তবে 6টা আমি আরেকবার দেখলে মনে হয় মনে পড়বে। সো কিপ এ রাউন্ড শেপ, সাইডকোনা শেপ, এ ডট, হোয়াটসোএভার। আর প্লিজ আনসারে দাগায়ও না। আনসারে দাগায়ও না মানে বুঝিছো, ওই যে আবিরের যে ধান্দা বা আরো অনেকের যে ধান্দা, পরীক্ষার হল থেকে বাইরে তাফালিং করা লাগবে।
বন্ধুর লগে মারামারি করা লাগবে, বান্ধবীর লগে মারামারি করা লাগবে, যে তোর কটা হয়েছে আমার কটা হয়েছে। এই ছাগলামি করার জন্য তারা করে কি জানো, ক খ গ ঘ এইগুলাতে মার্ক করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ফর ইউ টু গেট এক্সপেলড। আমি যদি স্যারের জায়গায় হইতাম আমি এক্সপেল করে দিতাম। তুমি এই ক খ গ ঘতে দাগাবা কেন? তোমার উদ্দেশ্য কি বলো তো? এইখানে গ দাগাইছে, এখানে ক দাগাইছে, এখানে খ দাগাইছে, এখানে গ দাগাইছে, এখানে জানে না সে কি দাগাইছে। এইগুলাতে মার্ক করার মানে তোমার উদ্দেশ্য খারাপ। কেউ আমার কথা বুঝে না, এই ধান্দাবাজি করা যাবে না। এই দুই মানে কি উদ্দেশ্য খারাপ? তুমি মার্ক করে প্রশ্নটা যদি পাস করতে পারো বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, আশেপাশে যে তোমার নেটওয়ার্কের টাওয়ার আছে তাদের কারো কাছে, তাহলে তো ও তো দাগায় দাগায় মানে এইটা দেখে দেখে গোল্লা পূরণ করবে। এই কাজ করা যাবে না। তোমাকে আমি কি দাগাইতে বলছি ভালো করে বোঝো, কোনটা কোনটা আনসার করছো বা কোনটা করো নাই। ধরো যেটা করছো আনসার ওটা নাই দাগাইলা, যেটা তোমার পরে আর একবার একটু দেখলে মনে পড়বে। ধরো 3 নাম্বার তুমি জীবনেও দেখো নাই, আরিফ ভাই তো দূরে থাক, আরিফ ভাই নাও কোনোদিন এই কোশ্চেন ধরে নাই, আমি শিওর সে জানে না, আমাদের পড়ায় নাই, তো বাদ, এটা বাদ। 6 নাম্বারটাই মনে পড়তেছে, আবার পড়তেছে না, এই আর একটু দেখা লাগবে, আচ্ছা পরে দেখবো না, ডট। সো দ্যাট তুমি পরীক্ষার শেষে মানে মোটামুটি যখন একটা লেভেলে আসবা, হ্যাঁ, যে পুরা কোশ্চেনটা একবার রিভিউ করা হয়ে গেছে, রিভিউ মানে পুরোটা একবার আমি এক ধাক্কায় গেছি, এবার আবার যখন শুরু করবা তখন তুমি কি খুঁজতে যাবা যে দেখি কোনটা জানি আমার আরেকবার দেখলে মনে পড়তো? ওই ডট মার্ক যেখানে দেওয়া আছে ডটগুলোর দিকে তাড়াতাড়ি মনোযোগ দিবা। সেখানে ধরো আবির বা অন্য গাধা যারা আছে তারা কি করবে, দেখি তো কয়টা উত্তর দাগিয়েছি, দেখি না, এই স্যারের দিকে আসো, তুমি গোনো আমার সাথে, হায় ম্যাডাম তুমি আসো, তুমি এবার দেখো না, স্যার ওবার দেখো না। এই ছাগলামিটা করবা না প্লিজ, ঠিক আছে? সো আমাদের পড়াশোনা এই পর্যন্তই, বেস্ট অফ লাক। বলো। কিন্তু এন্ডিং দিয়ে দিতেছেন, আমি একটা মানে কোশ্চেন করবো লাস্টে। প্লিজ প্লিজ প্লিজ। কোশ্চেনটা হলো মানে অফ টপিক, মানে এটা সারা জীবনের আর কি কনফিউশন, এখনো বুঝি না। আমরা যখন কি কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা নিয়ে মানে কথা বলি যে 3 ডিগ্রি বেশি স্থিতিশীল, তারপর 1 ডিগ্রি। এখন যখন যে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে যখন এরকম আসে যে 3 ডিগ্রি উৎপাদ হইছে, আবার হলো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি উৎপাদ হইছে, যেমন যদি ধরি যে যে কি জানি ওই রোলটা, সাইজেপের রোলটা কি জানি, মার্কনিকভ। হ্যাঁ মার্কনিকভ। তো কোনটা আর কি মেইন উৎপাদ, কোনটা লেস মানে মেইন উৎপাদ না। এখানে তো আমরা বলি যে ওইটা 3 কার্বন, তার মানে স্থিতিশীল, তার মানে ওইটা হচ্ছে ট্রানজিশন স্টেটে যায়, এখানে স্থিতিশীলতা থাকবে। সো ওইটা হচ্ছে মেইন উৎপাদ। কিন্তু এটা কাইন্ড অফ মানে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না, যে 3 ডিগ্রি মানে কিভাবে বেশি স্থিতিশীল, কারণ ওইটা তো মানে রিয়াকশন করতে চায় না। এই জন্য মানে আমরা যে 3 ডিগ্রির স্থিতিশীলতার ক্রমটা বলি যে 3 ডিগ্রি বেশি, 2 ডিগ্রি তার থেকে কম, সেটা তো বিক্রিয়া করতে চায় না, মানে একা থাকতে চায় স্থিতিশীল এই জন্য। কিন্তু ওইখানে ট্রানজিশন স্টেটে যায় কি থাকবে, মানে ওইটা স্থিতিশীল থাকবে নাকি এটা নাইমে যাবে, ওইটা তো ওই স্থিতিশীলতার ক্রম না। ঠিক আছে ঠিক আছে, বুঝছি তোর প্রশ্নটা, আমি সহজে উত্তর দিচ্ছি। কালকে যেহেতু পরীক্ষা, আজকে ডিপ সায়েন্সে ঢুকবো না। তুই কারেক্ট আনসার জানিস তো, তাই না? জি ভাই, মানে অ্যানসার জানি, বাট এটা আসলে বুঝি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই মনের বাধাটা জাস্ট গল্প দিয়ে দূর করে দিচ্ছি, সো দ্যাট কালকে যেন কনফিডেন্টলি পরীক্ষার হলে যাইতে পারিস। ওকে, এমন তো না যে এটাই আসবে বা এটা আমার এখন ধরে বাইতে দেখানোর দরকার আছে। যেহেতু আনসার জানি আমরা সবাই, এটা নিয়ে আলোচনা করছি, আমি জাস্ট একটু একটা কথা বলি, শোন। ধর তুই কি এভাবে চিন্তা কর, শীতকালে প্রচন্ড শীতে, এখনো তো শীত পড়ে না এই বছর, প্রচন্ড শীতে তুই তো কম্বলের মধ্যে শুয়েছিলি, বাট এখান থেকে বের হয়ে তোকে রেডি হয়ে কলেজে যেতে হবে। সো কম্বলের মধ্যে যখন ছিলি, এটা তোর একটা স্থিতিশীল অবস্থা ছিল, তাই না? আবার কলেজের জন্য পুরোপুরি যখন সুটেড বুটেড হয়ে যাবি, ওইটাও কিন্তু তোর একটা স্থিতিশীল অবস্থা, যে এখন আর শীত লাগতেছে না। কিন্তু মাঝখানে তোর কিন্তু একটা ট্রানজিশন স্টেট আছে, সেটা হচ্ছে কি, কম্বল থেকে পা বের করে ফ্লোরে পা রেখে ওয়াশরুমে যে হাত মুখ ধুইতে হবে, ঠান্ডা পানির কাছে যেতে হবে। এই জায়গাটুকু পার করার মানে এই জায়গাটুকুকে স্কিপ করার কোনো উপায় নেই। ইউ মাস্ট হ্যাভ টু গো থ্রু দিস থিং, রাইট? বোঝা না? এখন ওইটা তোর পার্মানেন্ট অবস্থা না, এটা তুইও জানিস আমিও জানি। এইটা ওই যৌগের সৃষ্ট ইন্টারমিডিয়ারি আয়নটাও জানে, যে আমি যে মাঝখানে যে আয়নটা হইছি ওভাবে আমি থাকতে পারবো না, আই মাস্ট মুভ। সো কোথায় সে আমার অন্তর্বর্তী আয়ন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এই যে 5G, এইটা এইভাবে তো থাকতে পারবে না, এটা তো কোনো ফাইনাল প্রোডাক্ট না। কিন্তু ওইখানে যতটুকু মুহূর্তের জন্য যদি এমন হয়
যে তোর পানিটা, যে পানি দিয়ে তুই সকালে মুখ ধুচ্ছিস, সেই পানিটাকে যদি একটু উষ্ণ করে দেওয়া যায়, আম্মু যদি একটু গরম করে দিত, তাহলে কি হইতো? আপনার ওই ট্রানজিশন স্টেটটাই একটু আরামের হইতো। তুমি কম্বল থেকে বাইর হয়ে ওয়াশরুমে যাইতে রাজি হইতা। যদি একবার ওয়াশরুমে যাও, ফ্রেশ হও, তাহলে তো শিওর তুমি কলেজেই গেছো। কেউ বোঝা না। জি ভাই বুঝছি। গ্যাঞ্জামটা হচ্ছে ফার্স্ট ধাপের ওই ইনিশিয়েটটাই করানো ঝামেলা। কেন ঝামেলা? ও কম্বল থেকে বাইরে হইতে চাচ্ছে না, যে বাইর হয়ে যে জায়গায় যাবো, ওরে বাবারে, এই যে চরম উষ্ণ জায়গা থেকে প্রচন্ড ঠান্ডা জায়গায় যাব, এটা তো হবে না। কিন্তু যদি এমন হয় চরম উষ্ণ জায়গা থেকে সুন্দর মৃদু উষ্ণ ঠান্ডা মানে পানি দিয়ে আমি মুখ হাত ধুচ্ছি, ফ্রেশ হয়ে কলেজে যাচ্ছি, তাইলে তো এটা যাওয়াই যায়। সো প্রথম ধাপ হইলে দ্বিতীয় ধাপের দিকে এমনি অটোমেটিক চলে যায়। ঠিক আছে? এমন না যে ওইখানে ওয়াশরুমের মধ্যে সারাদিন কাটায় দিতেছে। ওকে, সো সবাইকে আলবিদা, দেখা হবে ইনশাল্লাহ বিজয়ীর বেশে। টাটা, আল্লাহ হাফেজ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে ইনবক্স মি, নো প্রবলেম। যদি গ্রুপে আনসার না দেই বা যদি দিতে না পারি, জাস্ট ডিরেক্ট ইনবক্স করো। আর প্লিজ মুরব্বীদের দোয়া নিতে যাও না, আমার দোয়া নিতে যাওয়ার দরকার নেই। তোমরা যথেষ্ট দোয়া পেয়েছো, আরো পাবা। যারা দোয়া করার তোমাকে, তারা মন থেকে এমনি করবে, তাদেরকে ফোন দিয়ে দোয়া নিতে হবে না। সময় নষ্ট করো না প্লিজ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো বারবার, মাথা ঠান্ডা করো, প্রশ্ন অনেক সহজ হবে। মেডিকেল পরীক্ষা অলরেডি হয়েছে, তোমরা দেখছো এর নমুনা। ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।